ওকে, সো বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা মেমোরি ম্যানেজমেন্টের লাস্টে আমরা হচ্ছে যেগুলো দেখছিলাম সেগুলো যদি একটু জাস্ট ছোট করে একটু বলে যাই, যে অনেক সময় রেকর্ডিং দেখে অনেক হয়তো একটু কনফিউজ হবে যে মাঝখান থেকে পড়াচ্ছি কিনা। সো আমাদের আসলে লাস্ট ক্লাসে আপ আনটিল দিস প্রেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের ফিফো পর্যন্ত কভার আপ করছিলাম, যদি আপনাদের মনে থাকে। তো আজকে আমরা আসলে এলআরইউ আর এই অপটিমাল এই দুইটা অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো। তার আগের ক্লাস আমরা অলরেডি এই জিনিসগুলো দেখে আসছি। আর এটার একটা আমার কাছে যে ইয়েটা আছে, মানে আমি যে ক্লাস লেকচারটা আসলে লিখে আনছিলাম ওইটা খুব সম্ভবত একজন চাইছিলেন, সো আমি ওইটার একটা ছবি তুলে পিডিএফ করে আই উইল গিভ ইট টু ইউ অল, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো আমরা একটু শুরু করি। সো লাস্ট ক্লাসে যে ফিফোটা পড়াইছিলাম মনে আছে জিনিসটা কিভাবে কাজ করে? কারো কি কোনো আইডিয়া, মানে জাস্ট একটু হালকা মাথায় আছে কিনা? মানে জাস্ট ডিসকাস করতে পারবেন কিনা? আর ইউ গাইজ ইন এ সিচুয়েশন? আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। সো ওকে, স্ক্রিন কি শেয়ার হয়েছে? আমার ওয়ান নোটটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা ফিফো দেখছিলাম, ফিফোর মতোই আজকে আরেকটা অ্যালগোরিদম আমরা দেখবো, সেটা হচ্ছে এলআরইউ। এরপরে আমরা আমরা বেসিক্যালি যেটা দেখবো এটা হচ্ছে অপটিমাল। সো এগুলো হচ্ছে এক একটা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। সো প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আসলে কাজ করে। সো ওই জিনিসটা নিয়ে আমরা আসলে দেখবো যে এলআরইউ ফুল ফর্মটা কি, আমি যদি আগে একটু বলে নিই। লিস্ট রিসেন্টলি ইউজ, ঠিক আছে? লিস্ট রিসেন্টলি ইউজড, হ্যাঁ। আর আরেকটা অ্যালগরিদম আমরা দেখবো সেটা হচ্ছে অপটিমাল। সো অলরেডি আপ আনটিল ফিফো পর্যন্ত আমরা দেখে ফেলছি, সো এলআরইউটা দিয়ে আজকে আমরা শুরু করি। সো ওকে, শুরু করার আগে আমি আগে কোশ্চেনটা একটু আপনাদের সামনে তুলে নিই। সো আমাদেরকে কি দেওয়া থাকে কারো মনে আছে? একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকতো না, মনে আছে? লাস্ট ক্লাসে দেখাইছিলাম। জি স্যার। সো ওরকমই একটা জিনিস দেওয়া থাকবে, কেউ যদি বুঝতে না পারেন প্লিজ আমাকে একটু থামাবেন যে স্যার আমি এই জায়গাটায় বুঝি নাই কি হচ্ছে। সো জাস্ট লাইক বিফোর আমাদেরকে একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকবে, আমি যদি রেফারেন্স স্ট্রিংটা একটু লিখি, আমি একটু 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 ছোট করে লিখবো যাতে আমি এখানে একবারে পুরাটা ধরাইতে পারি এক লাইন। সো এনিওয়ে, আচ্ছা এটা মনে হয় ঠিক আছে। 7 0 1 2 3 0 3 2 1 2 0 1 7 0। আচ্ছা, 0 1 7 0 1, ওকে। সো আমাদেরকে এরকম একটা রেফারেন্স স্ট্রিং হচ্ছে দেওয়া থাকবে, আমরা হচ্ছে এটার উপরে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম চালায় পেজ হিট রেশিও পেজ ফল্ট রেশিও গুলো ক্যালকুলেট করি। সো আমি ফর্মুলা গুলো আরেকবার লিখবো। তো এইটা নিয়ে একটু কথা বলার আগে একটু আইডিয়া নেওয়া দেওয়া দরকার যে লিস্ট রিসেন্টলি ইউজ বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি। লিস্ট রিসেন্টলি ইউজ বলতে বুঝাচ্ছি যে আমি যদি একটু একটু নিচে লিখে আসি, এলআরইউর মেইন মোটিভেশন হচ্ছে যে we will replace the page will replace the page that CPU demanded a long ago, ঠিক আছে? a long ago মানে সব থেকে পুরানো যে পেজটা, মেইন মোটিভেশনটা হচ্ছে যে আমি এখানে এটা এটা রিপ্লেস লিখছি কেউ যদি বুঝতে না পারেন বাই দা ওয়ে। সো মেইন মোটিভেশনটা কি হয়েছে এলআরইউ, যে আমি মানে আমার যে সিপিইউটা আছে সে বেসিক্যালি কি করতেছে, সে বেসিক্যালি যে পেজটা সবার প্রথমে ডিমান্ড করছিল, সবচেয়ে পুরানো যে পেজটা ডিমান্ড করছিল সেটাকে রিপ্লেস করতেছি। ফর এক্সাম্পল আমার কাছে ধরেন এরকম একটা স্ট্রিং দেওয়া আছে 2 3 6 7 8, ঠিক আছে? এরকম একটা স্ট্রিং লেটস ধরেন দেওয়া আছে। সো এরকম একটা স্ট্রিং দেওয়া থাকলে কি করব, যখন আমি 8 কে আমার সিপিইউ তে ফ্রেমে চেক দিতে যাব তখন আমি চেক করব যে
ধরেন এই 8 কে আমি ফ্রেমে খুঁজে পেলাম না, ঠিক আছে? মোটিভেশনটা আগে একটু ছোট করে বুঝাচ্ছি। ধরেন আমার ফ্রেম তিনটা ফাঁকা ফ্রেম, তিনটা ফ্রেম আছে, তিনটা ফ্রেমের ভিতরে ধরেন আমার লেটস সে 2 আছে, 4 আছে, 6 আছে এই সিচুয়েশনে। তাহলে আমাকে এখানে দেখে বলেন তো সিপিইউ সবচেয়ে প্রথমে কাকে আসলে ইয়ে করতে চাইছিল, ডিমান্ড করছিল এই ফ্রেমের এই কন্ডিশন দেখে? কেউ বলতে পারবেন? আমি হইতেছে 8 কে খুঁজতেছি আমার আমার ফ্রেমের মধ্যে, কিন্তু আমি এসে দেখছি এখানে 2 আছে, 4 আছে, 6 আছে। আমাকে একটু বলতে পারবেন যে সবচেয়ে পুরানো কে এখানে, যাকে সিপিইউ অনেকক্ষণ আগে খুঁজছিল? এনি আইডিয়া? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, একটু একটু রেসপন্ড করেন যে স্যার বুঝতেছি বা কিছু, একটু হালকা রেসপন্ড করেন। কোশ্চেনটা একটু বুঝছেন কিনা? হ্যালো, কোশ্চেনটা কি আমি আরেকবার করব? 6 সবচেয়ে পুরনো না? 6 কি সবচেয়ে পুরানো? সিপিইউ সবার আগে কাকে দেখেন তো? 6 6 টু ছিল। হবে না এখানে সবচেয়ে এই যে পুরনো। দেখেন এভাবে আগাচ্ছি, হ্যাঁ বাম পাশে এভাবে আগাচ্ছি। প্রথমে 6 কে খুঁজে পাইছি, তারপরে 4 কে খুঁজে পাইছি, তারপরে সবার লাস্টে কাকে খুঁজে পাইছি? 2 কে খুঁজে পাইছি না? টুকে তার মানে 2 হচ্ছে সবচেয়ে পুরানো। তার মানে এই ক্ষেত্রে আমি আমার এই 2 কে বের করে দিয়ে এই জায়গাটাতে 8 কে পুশ করব। মোটিভেশনটা কি বোঝা গেছে? অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে? আচ্ছা, যদি বোঝা যায় থাকে তাহলে আমি আসলে অ্যালগরিদমটা একটু সিমুলেট করি, তাহলে মানে আপনাদের আরো ক্লিয়ার হবে যে আসলে হাউ দিস থিং অ্যাকচুয়ালি ওয়ার্কিং হিয়ার। ঠিক আছে? সো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের এখানে হচ্ছে আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকে নরমালি। ফ্রেম নাম্বার, আরে বাবারে এটা ঠিক আছে। সো আমাদেরকে আরো একটা ইনফরমেশন দেওয়া থাকে, সেটা কি? সেটা হচ্ছে ফ্রেম নাম্বার। সো ফ্রেম নাম্বার কত? ফ্রেম নাম্বার হচ্ছে লেটস সে 4, মানে চারটা ফ্রেম আছে, ঠিক আছে? সো আমরা আঁকি এখানে। সো চারটা ফ্রেম 1 2 3 4 আমরা এইখানে এইভাবে নাম্বারিং করি। সো আমি প্রথমটার জন্য নাম্বারিং করলাম, বাকিগুলার নাম্বারিং আমি আসলে করব না। হ্যাঁ, আপনারা জাস্ট বুঝে নিলেই হবে। সো দেখেন তো প্রথমে কি সিপিইউ কি 7 কে এসে খুঁজে পাবে? হ্যালো, জি জি স্যার। 7 এসে কিভাবে খুঁজে পাবে স্যার? এই ফ্রেম তো খালি শুরুতে। ও না স্যার, মানে 7 কে পাবে না, ওটা তো পরে আসবে ওখানে। হ্যাঁ, তার মানে এটা হিট না মিস? হিট। ও না, মিস। মিসকে আমরা এইভাবে দেখাই, ঠিক আছে? অ্যাস্টেরিক দিয়ে মিস বুঝাই, আর হিট হলে নরমালি হিট লিখি, ঠিক আছে? সো বেসিক্যালি এইটা। সো প্রথমে সিপিইউ এসে 7 কে খুঁজে পায়নি। ওকে ফাইন। তারপরে নেক্সটে আমি যদি আগে ফ্রেমগুলো আগে আসলে এঁকে নিই, তাহলে মনে হয় বেটার হয় আমাদের জন্য। আচ্ছা, এই পর্যন্ত আমরা আঁকলাম। এরপর আমাকে দেখে বলেন তো 0 কে কি এসে সিপিইউ খুঁজে পাবে এই অবস্থায়? না স্যার। 0 ক্ষেত্রেও এটা মিসই হবে, ঠিক আছে? এরপরে সিমিলারলি 1 কে কি এসে সিপিইউ খুঁজে পাবে? 1 কেও খুঁজে পাবে না। তাহলে 1 এর ক্ষেত্রেও জিনিসটা কি হবে? 1 এর ক্ষেত্রেও জিনিসটা মিসই হবে। 701 এই দিলাম অ্যাস্টেরিক। তারপরে এবার 2 কে কি সিপিইউ এসে খুঁজে পাবে? 2 কেও এসে সিপিইউ খুঁজে পাবে না। তাহলে এটা কি হবে? মিসই হবে, তাই তো? সো আমি 2 কে এখানে রাখলাম 107। লেখা যদি বোঝা না যায় আমাকে একটু বলবেন যে স্যার লেখাটা বোঝা যাচ্ছে না। আর দেখেন এই যে প্রত্যেকটা শেষে আমি মিস অ্যানোটেট করে দিচ্ছি। আচ্ছা, সো এখন আরেকটা ইয়ে নিলাম, ঘর নিলাম। সো এখন আমাকে দেখে বলেন তো 0টা কি হিট না মিস? এই যে দেখেন 0টা কিন্তু অলরেডি আমার সিস্টেমে আছে। তাহলে আমি কি করব? জাস্ট যদি আগের ক্লাস মনে থাকে যে যদি পেয়ে যাই তাহলে আমি জাস্ট আগের ফ্রেমটাই কপি করে বসায় দিব। সো আমি এখানে হিটও লিখে দিলাম এবং আমি এখানে আগের ফ্রেমটা কপি করলাম। আচ্ছা, এরপরে 3 এর ক্ষেত্রে দেখে বলেন তো 3 কে কি আমি খুঁজে পাবো? না স্যার, মিস। 3 কে আমি মিস করতেছি, ঠিক আছে? 3 কে মিস করতেছি। তাহলে 3 কে মিস করলে এখন আমার স্টেপটা কি হবে? 7 কে সরাই দিন। কেন 7 কে সরাবো? So 7 আমি কে একটু সরাই দেখি। আচ্ছা, আমি আমার কারেন্ট ফ্রেমের কন্ডিশনটা দেখি কিভাবে আমি অ্যালগরিদমটা চিন্তা করতেছি। আমার কারেন্ট ফ্রেমের স্টেট হচ্ছে 2107। তো 2107 এই 3 কে যখন আমি খুঁজতে আসছি, স্বাভাবিকভাবে আমি তো 3 কে পাই নাই, আমি পাইছি 2107 কে। তাহলে এদের ভিতরে সবচেয়ে পুরানো যাকে সিপিইউ রিকোয়ার করছে তাকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি।
সো প্রথমে আমি 0 কে দেখছি, না 0 তো সবচেয়ে পুরানো না। তারপর আমি 2 কে দেখছি, 2 ও তো তাহলে সবচেয়ে পুরানো না। তারপর আমি 1 কে দেখছি, তার মানে 0 1 2 আমার কারেন্ট ফ্রেমে যারা যারা অ্যাভেলেবল তাদের সবাইকে আমি পাইছি। পাই নাই কাকে এখন পর্যন্ত? সবার সবচেয়ে লাস্টে যে কাকে পাচ্ছি, সবচেয়ে লাস্টে যে পাচ্ছি 7 কে। তার মানে কি 7 কে সবার আগে সিপিইউ খোঁজার চেষ্টা করছিল না? ইয়েস অর নো? ইয়েস তাহলে আমি 7 কে এখান থেকে কেটে দিব। এখান থেকে কেটে কাকে পুশ করব? 3 আমি 3 কে এখানে পুশ করে দিলাম, ঠিক আছে? 7 1 2। আচ্ছা, এরপরে আবার হচ্ছে আমি, ও বাবা, এরপরে আবার আমি একটা ফ্রেম আঁকি। স্যার এটা কি স্যার হিট হওয়ার পর আমি হচ্ছে সবচেয়ে লিস্টটা যেটা ওইটাকে বের করে দিয়ে স্যার পুশ করে দেব নতুনটা, এটাই তো? হিট করলে তো কিছু করা লাগে না, হিট করলে তো জাস্ট কপি করতেছি, হিট করলে তো কোনো প্রবলেম নাই। যেমন দেখেন 0 কে হিট করছিল এই জায়গায়, আমি জাস্ট প্রিভিয়াসটারই একটা কপি ভার্সন এখানে লিখছি। হিট করলে কিন্তু স্যার কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে মিস করে যদি ফ্রেমে না পাই, তারপর আমি হইতেছে লেফটে চেক করা শুরু করি এইভাবে করে। বুঝাইতে পারছি? জি স্যার। আপনি যদি দেখেন এই যে 3 এর ক্ষেত্রে যদি দেখেন, যখন 3 কে খুঁজতে আসছি 2107, এখানে কি 3 ছিল? 3 ছিল কিনা? 2107 না স্যার, 3 ছিল না। তাহলে আমি কি করছি, লেফটে সবচেয়ে পুরানো কে আছে, সবচেয়ে পুরানো সিপিইউ কাকে লুক আপ করছে তাকে খুঁজতেছি। তো 2 1 দেখছি, এখানে 0 পাইছি, 0 পাইছি, 2 পাইছি, 1 পাইছি। সবচেয়ে পুরানো তাহলে কে হইছে? 7 হইছে না? সবার আগে সিপিইউ খুঁজছে, তো 7 কে আমি বের করে দিছি, বের করে দিয়ে 3 কে হইতেছে পুশ করছি। বেসিক্যালি যেখানে মিস করতেছি সেখান থেকে লুক আপটা শুরু করতেছি। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরো কয়েকটা সিমুলেট করি, দেখলে আস্তে আস্তে ক্লিয়ার হবে জিনিসটা। সো 0 কি আমার এখন এই অ্যারেতে কি, মানে এই ফ্রেমে কি অ্যাভেলেবল? ইয়েস অর নো? ইয়েস স্যার। অ্যাভেলেবল। তাহলে আমি 2 1 0 3, তার মানে আমি কপি করছি আগের মতোই। সমস্যা আছে? আচ্ছা সমস্যা নেই, ওকে। সো এটাকে আমি লিখলাম হিট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এবার হচ্ছে 4 কে, জাস্ট এ মিনিট, এটা বাঁকা হয়ে যাচ্ছে আমার হাতের কারণেই নাকি, সোজা রাখতে পারতেছি। আচ্ছা, এবার পারছি। একটু ড্রয়িংটা একটু এদিক সেদিক হবে, সরি ফর দ্যাট। সো এখন আমাকে দেখে বলেন তো 4 কি আমার ফ্রেমে আছে কারেন্ট ফ্রেমের কন্ডিশনে? না স্যার। 4 কিন্তু নাই। তাহলে আমি এখন কাকে বের করে দিব সেটা কিভাবে ডিসাইড করব? খেয়াল করেন। প্রথমে 4 এর আগে আমি চেক করব সেই ভ্যালুগুলোকে যেগুলো ফ্রেমে অ্যাভেলেবল। দেখেন ফ্রেমে অ্যাভেলেবল কি আছে? 2103। 2103 এর মধ্যে 0 কে খুঁজে পাইছি, তারপরে 3 কে খুঁজে পাইছি, 0 কে আবার পাইছি, তারপর 2 কেও খুঁজে পাইছি। তাহলে এখন আমাকে বলেন তো এখানে সবচেয়ে পুরানো কে আছে? 1 1 সবচেয়ে পুরানো না? সবার লাস্টে 1 কে পাইছি না? তাহলে 1 কে আমি বের করে দিতে পারি। 1 কে আমি এখান থেকে বের করে দিলাম। 1 কে বের করে দিয়ে আমি কাকে ঢুকাবো? 4 দেখেন আমি কিন্তু একটা টেকনিক ফলো করতেছি, এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, শুরু থেকেই আমি কিন্তু প্রত্যেকটা রেফারেন্স নাম্বারের নিচে নিচে একটা করে ফ্রেম আঁকছি। চাইলে আপনারা এটা ফলো করতে পারেন। আমি এটা ফলো করতেছি সো দ্যাট আপনারা ট্র্যাক যেন হারায় না যান। দেখেন 4 এর সাথে একটা ফ্রেম আঁকছি, 0 এর সাথে একটা ফ্রেম আঁকছি, 3 এর সাথে, প্রত্যেকটার সাথে একটা করে ফ্রেম আঁকছি। সো এটা আপনারা ফলো করতে পারেন চাইলে, এটা ফলো করলে আপনাদের জন্য হয়তো বেটার হবে। আমার মনে হয়েছে যে ইটস এ গুড অ্যাপ্রোচ, সো আমি ফলো করতেছি। এনিওয়ে, ইটস আপ টু ইউ। সো আমি এখানে 4 কে পুশ করলাম, 2 2 এর মতো থাকলো, 0 থাকলো, 3 থাকলো। আর এটা কি হিট হয়েছিল না মিস হয়েছিল? 4 কে কি এসে খুঁজে পাইছিলাম? না স্যার। না স্যার। তাহলে আমি এখানে মিস লিখে দিলাম, ওকে। সো আপনি চাইলে ফ্রেমটা একেই হিট বা মিস এটাও লিখে দিতে পারেন। সো এই জিনিসটা দেখেন 2 এর ক্ষেত্রে আমি যদি একটু করে দেখাই, সো 2 এর ক্ষেত্রে যদি আমি করে দেখাই, 2 তে কি হিট হবে না মিস হবে? 2 এর ক্ষেত্রে কি হিট হবে না মিস হবে? হিট হবে স্যার। হিট হবে। তাহলে আমি সাথে সাথে হিটটা লিখে ফেলবো। লেখার পরে কি করব? যদি হিট হয় তাহলে তো আমার কপি করা ছাড়া আর কোনো কাজ নাই। সো বেসিক্যালি আমি হচ্ছে জাস্ট কপি করে রেখে দিব, ঠিক আছে? সো হিট যেহেতু হইছে, তাহলে আমি জাস্ট 2 4 0 3 কপি করলাম। আচ্ছা, ফাইন। এরপরে 3 এর ক্ষেত্রে কি হিট হবে না মিস হবে? স্যার হিট। হিটই হবে, ঠিক আছে? সো আগের মতোই আমি জাস্ট আগেই হিটটা লিখে ফেলবো। হিটটা লেখার পরে আমি জাস্ট এই ফ্রেমটাকে কপি করে বসাই দিব। তারপরে 0 এর ক্ষেত্রে কি হবে? এটাও হিট। 0 এর ক্ষেত্রেও এটা হিট হবে, ঠিক আছে? তাহলে আমার কাজ সেম। আমি জাস্ট 2 4 0 3, আর যেহেতু হিট হয়েছে তাহলে আগে আমি
হিট লিখে দিলাম, কাজ শেষ আমার, ঠিক আছে। বিভিন্ন কালি দিয়ে লিখতেছি, সামটাইমস আবার কনফিউজ হয় না স্যার এখানে আপনি সাদা কালারের অ্যাস্টেরিক দিচ্ছেন, এটার অন্য কোনো মানে আছে কিনা, আপনি সাদা কালারে হিট লিখছেন, এটার কোনো মানে আছে কিনা, জাস্ট মানে আমার সামনে আসলে যেটা পড়তেছে আমি ওটা দিয়ে লিখতেছি, সো ডোন্ট বি ওয়ারি। কেউ যদি একটু কনফিউজড হন, আমি চেষ্টা করতেছি একরকম রাখার, বাট ইউ নো। সো 3 এর ক্ষেত্রে কি হিট হবে না মিস হবে? হিট হিট হবে। সো 3 0 4 3 হিট হইলে যেটা আছে সেটাই কপি করে দিব। 2 আচ্ছা স্যার উপরে, আচ্ছা 2 এর ক্ষেত্রে কি হবে? স্যার 4 এর উপর 2 হবে স্যার, এই যে আচ্ছা 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 জাস্ট এ মিনিট, সরি সরি, বুঝতে পারছি, হ্যাঁ আমি এখানে কথায় কথায় লিখে ফেলছি। আচ্ছা আচ্ছা কপি করলাম, ওকে। সো থ্যাংক ইউ। ওকে, সো 2 এর ক্ষেত্রে কি হবে, হিট হবে না মিস হবে? হিট স্যার। হিট। আচ্ছা, সো এখানে হিট হইলো। সো আমি জাস্ট আগের মতোই 3 0 4 2। আচ্ছা, এরপরে নেক্সটে কে আসলো? 1 আসলো। 1 এর ক্ষেত্রে কি হবে? মিস মিস। মিস হবে। মিস হইলে এখন আমি কি করব? মিস হইলে আগে আমি এটা একটু লিখবো। 1 এর 2402, তাই তো? 2402 তার 2403, তাহলে আমি এখান থেকে কাকে বের করতে পারি? দেখেন 3 কে দেখছি, 0 কে দেখছি, তারপরে 2 কে দেখছি, তাহলে আমি কাকে বের করতে পারি? 4 বাকিরা কি বুঝতেছেন? দেখেন আমি Yes, sir. আমি একটা লিনিয়ার চেক চালাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠান্ডা মাথায় একটা লিনিয়ার চেক চালাই। দেখেন প্রথমে চেক করব কি অ্যাভেলেবল ফ্রেমে কারা 2403, তার মানে এর মধ্যে থেকে যে কোনো একজনকে আমার বের করতে হবে। সো খুঁজতে খুঁজতে জাস্ট এ মিনিট, সো খুঁজতে খুঁজতে আমি প্রথমে 2 কে পাইছি, 3 কেও পাইছি, 0 কেও পাইছি, 2 কেও পাইছি, 3 কেও পাইছি, 0 কেও পাইছি, পাই নাই কাকে? 4 কে পাইনি। তার মানে আমি বুঝতেছি 4 কে অনেক পিছনে যে পাবো। ইয়েস অর নো? স্যার তার মানে এটা সবচেয়ে পুরানো যাকে সিপিইউ খুঁজছিল। তাহলে আমি কি করব? সিম্পলি হচ্ছে 4 কে এখান থেকে বের করে দিব। আচ্ছা 4 কে আমি বের করে দিলাম। বের করার জন্য আমি 4 এর এখানে ইয়ে করে দিলাম। দেন এখন হচ্ছে এখানে কাকে ইনসার্ট করাবো? 1 1 কে, ঠিক আছে? 1 কে ইনসার্ট করব। ওকে, 1 কে আমি ইনসার্ট করলাম। 2 2 এর মতোই থাকলো, এখানে 0 থাকলো, এখানে 3 থাকলো। আচ্ছা এখানে কি মিস হইছে না হিট হইছে? মিস মিস হইলে অ্যাস্টেরিক দিব। ওকে নাইস। এরপরে আবার কি করব? আবার হচ্ছে আরেকটা ফ্রেম আঁকবো, আরেকটা ফ্রেম আঁকবো। আচ্ছা এবার বলেন তো, এবার কি হিট হবে না মিস হবে? তো হিট হবে হিট। হিটই হবে, কারণ এই যে দেখেন এখানে 2 অলরেডি আছে, তাহলে 2 1 0 3। আচ্ছা এরপরে হিট। 0 হিট তাহলে আমি হচ্ছে যদি হিট হয় 0 কে খুঁজে পাইছি, 2 1 0 3 হিট করলো। এরপরে হচ্ছে 1 কে খুঁজতে আসছে, 1 কে কি খুঁজে পাবে? স্যার আচ্ছা 1 কেও খুঁজে পাবে। 1 কে যদি খুঁজে পায় তাহলে আমি এখানে হিট লিখে দিতে পারি, আর এখানে জাস্ট 3 0 1 2 এই কপিটা করতে পারি। আচ্ছা তারপরে আছে 7, 7 কে কি খুঁজে পাবো? না স্যার। 7 কে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? 7 কে খুঁজে না পাওয়া গেলে 7 এর ক্ষেত্রে এটা হবে মিস, তাই তো? তাহলে এখন কি করব বলেন তো? হোয়াট উইল বি ডান? 2 1 0 3, 1 কে খুঁজে পাইছি, লিনিয়ার চেক দিই 7 এর বাম পাশে, 7 এর ঠিক বাম পাশে লিনিয়ারলি চেক দিতেছি। 1 কে খুঁজে পাইছি, 0 কে খুঁজে পাইছি, 2 কেও খুঁজে পাইছি, পাই নাই কাকে এখন পর্যন্ত? 3 কে। তার মানে 3 সবচেয়ে পুরানো যাকে সিপিইউ খুঁজতেছিল। তাহলে আমি যদি এই ইনফরমেশনটা পাই তাহলে আমি সুন্দর করে 3 কে এখান থেকে বের করে দিব। 3 কে বের করে দিয়ে কাকে ইনসার্ট করব? 7 কে ইনসার্ট করব, 0 1 2 আগের মতোই থাকলো। আচ্ছা এরপরে আমার কে আছে? 0, 0 কে আমি খুঁজে পাইছি, ইয়েস অর নো? তার মানে এটা আমার হিট। আর তাহলে আমি যদি এটাকে লিখে ফেলি 2 1 0 7, আচ্ছা 7 লেখাটা বেশি সুন্দর হয়ে গেছে। আমার মতো মানুষের জন্য এনএলপি তে নাম্বার ডিটেকশন কষ্ট হয়। এনিওয়ে, সো এরপরে 1 কে কি আমি খুঁজে পাবো? ইয়েস অর নো? 1 কে আমি খুঁজে পাবো। সো আমি জাস্ট কপি করে দিব 2 1 0 7, ঠিক আছে? সো আমি এখানে হিট লিখে দিলাম।
সো এই পর্যন্ত হইতেছে আমাদের এলআরইউর সিমুলেশনটা। এইটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি, এটা আমাকে বলেন। হ্যালো, এটা বুঝছি কিনা? সো এটা যদি বুঝে থাকি তাহলে আমরা হইতেছে হিটের কাউন্ট আর মিসের কাউন্ট একটু বের করি। হিট হিট করছে কয়টা একটু যদি কাউন্ট করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। সো হিট আছে 12টা, ঠিক আছে। 12টা হিট হইলে রেফারেন্স স্ট্রিং কয়টা আছে আমার কাছে আমি যদি একটু কাউন্ট করি, টোটাল রেফারেন্স স্ট্রিং আছে কয়টা, এখানে 20টা আছে, ঠিক আছে। আপনারা যদি একটু কাউন্ট করেন তাহলে আপনারা এটা পাবেন, ঠিক আছে। 20টা আছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা। সো 12টা যদি হিট করে তাহলে মিস করছে কয়টা? 20 মাইনাস 12, 8টা। তাহলে আমরা এখান থেকে জাস্ট লাস্ট ক্লাসের মতো করে আমরা কি করতে পারি, হিট রেশিও আর মিস রেশিওটা ক্যালকুলেট করতে পারি। সো আমরা যদি এখানে সাইডে একটু ক্যালকুলেট করি, পেস হিট রেশিওটা হচ্ছে পেস হিট রেশিও ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে পেস হিট ইনটু 100 ডিভাইডেড বাই নাম্বার অফ রেফারেন্স স্ট্রিং, ঠিক আছে। সো আমার এখানে পেজ হিটের কাউন্ট হইতেছে কয়টা, 12টা ইনটু 100, আর রেফারেন্স স্ট্রিং এর কাউন্ট কয়টা, এই যে উপরে এখানে আমরা অলরেডি কাউন্ট করছি, এখানে আছে আমার টোটাল রেফারেন্স স্ট্রিং আছে 20টা। সো 12 গুণ 20 ডিভাইডেড বাই কত, 12 গুণ 100 ডিভাইডেড বাই 20, ঠিক আছে। আমি 12 ইয়ে করছিলাম, যাই হোক 12 ইনটু 100, এটা করে আমি হিট রেশিওটা পাবো। আর আরেকটা জিনিস আমাকে কি ক্যালকুলেট করতে হয়, সেটা হচ্ছে পেজ ফল্ট রেশিও। সো পেজ ফল্ট রেশিও কি হবে, পেজ ফল্ট রেশিও হবে বেসিক্যালি আপনার পেজ ফল্ট ইনটু 100 ডিভাইডেড বাই নাম্বার অফ রেফারেন্স স্ট্রিং, ঠিক আছে। সো ফল্ট হইছে কয়টা, 8টা, তাই তো। মিস করছে মানে ফল্ট মানে হচ্ছে মিস করছে। সো 8 ইনটু 100 ডিভাইডেড বাই কত, 20। সো এটা করলে আপনারা হচ্ছে ফল্ট আর হিটের ভ্যালুটা পেয়ে যাবেন। সো এই গেল আমাদের এলআরইউ। সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অপটিমাল, ঠিক আছে। সো অপটিমালটা দেখানোর সময় বেসিক্যালি অপটিমাল হচ্ছে এলআরইউ ঠিক অপোজিট, ঠিক আছে। অপটিমাল হচ্ছে এলআরইউ ঠিক অপোজিট। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার এলআরইউর অপোজিট অপটিমাল এটা কেন? কারণ হচ্ছে আপনারা যদি খেয়াল করেন আমরা কি করছি, যখন একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া ছিল তখন ওই একটা যেই ভ্যালুতে লুক আপ করতেছি সেটা যদি মিস হয় কোনো কারণে, তাহলে আমরা কি করছি, বাম দিকে লুক আপ করছিলাম না, মনে আছে একটু আগে? জি স্যার। ঠিক আছে। এখন আমরা খুঁজবো যে অপটিমাল যখন আমরা ক্যালকুলেট করব তখন আমাদের মেইন মোটিভেশন থাকবে এটা যে আমরা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ডেটা সেটাকে আমরা এখন খুঁজবো, যে সবার পরে কাকে লুক আপ করা হয়েছে, সিপিইউ সবার পরে ডান দিকে আমরা লুক আপটা করবো ডান দিকে। এলআরইউর ক্ষেত্রে তো বাম দিকে করছি, আর অপটিমালের ক্ষেত্রে আমি কি করব, অপটিমালের ক্ষেত্রে এলআরইউর ক্ষেত্রে আমি বাম দিকে লুক আপ করছি একটা রেফারেন্স স্ট্রিং এর, আর অপটিমালের ক্ষেত্রে ডান দিকে লুক আপ করব। এবং আমার টার্গেট হচ্ছে স্যার নেক্সট যেগুলো আসবে ওইগুলো থেকে লুক আপ করব স্যার। হ্যাঁ, নেক্সট যেগুলো আসবে ওগুলোর মধ্যে সবার লাস্টে মানে মোস্ট নিউ, ঠিক আছে, সবচেয়ে নিউ যেটা তাকে হইতেছে আমরা কি করব, তার উপরে ডিপেন্ড করে আমরা এটাকে রিপ্লেস করার চেষ্টা করব, বা যেটাই বলেন না কেন সেটা আমরা করব। সো আমরা একটু দেখি যে এখানে কিভাবে জিনিসটা কাজ করে, ঠিক আছে। সো আমি আগে এই স্ট্রিংটা কি সেম ছিল 70, আচ্ছা আমি একটু লিখে ফেলি, লাভ হবে না। আচ্ছা 7 0 1 2 0 3 0 4 2 3 0 4 2 3 0 3 2 1 0 3 2 1 2 0 1 2 0 1 7 0 1। আচ্ছা, সো ওকে, সো এই পর্যন্ত লিখলাম। সো এখন আমাদের এখানে কি অ্যালগরিদমিক্যালি কোনো চেঞ্জ আসবে? মানে এখন আমরা কি করছি বেসিক্যালি আমাকে একটু দেখে বলেন তো, এই জায়গাটাতে আমরা কি কি রেডি করছি?
সো আমাদেরকে রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে এবং আমাদেরকে এটাও দেওয়া থাকবে, আমি তো উপরে এই জায়গাটাতে লিখি নাই নাম্বার অফ ফ্রেম কত দেওয়া ছিল, আচ্ছা না লিখছি নাম্বার অফ ফ্রেম 4টা দেওয়া ছিল। সো আমাদের এখানেও ফ্রেম নাম্বার দেওয়া থাকবে, ফ্রেম নাম্বার দেওয়া থাকবে 4টা, ঠিক আছে। এই ইনফরমেশন গুলা আমাদেরকে বেসিক্যালি কোডে দেওয়াই থাকে। তাহলে আমাদেরকে কি করতে হয়, মানে আমি কি বুঝাইছি একটু একটু জাস্ট একটু মোটিভেশনটা বলতে পারবেন? ফ্রেম আঁকবো, তারপর হচ্ছে ওই ওই রেফারেন্স যেখানে আছে ওইখান থেকে হচ্ছে রাইটে সবচেয়ে নিউজটা ওটা খুঁজে বের করবো। আচ্ছা ঠিক আছে, নাইস। সো আমরা যদি বুঝে থাকি কাজ করতেছে, ওকে। সো আমি আগে ফ্রেমটা আঁকি, ঠিক আছে, ফ্রেমটা আঁকি। আমি আর এবার ইয়ে করব না, আগে ফ্রেম এঁকে নিই। সো 4টা করে ফ্রেম দেওয়া আছে, আমি জাস্ট ফ্রেম গুলো জাস্ট ড্র করে নিচ্ছি। ওকে, সো ফ্রেম আঁকা শেষ। সো প্রথমে আমাকে দেখে বলেন তো, জাস্ট লাইক নরমাল অ্যালগরিদমের মতো জিরো কি এসে আমি খুঁজে আহ, আচ্ছা প্রথমেরটা জিরো না, প্রথমেরটা হচ্ছে 7। এটা কোনটাটা লিখছি, জাস্ট এ মিনিট। 701, আচ্ছা এটা অন্য আরেকটা, 701 203 0 আরেকটা ফ্রেম 0। কারেক্ট। সো এখন এখন আমাকে বলেন তো, শুরুতে এসে আমি কাকে শুরুতে এসে যখন সিপিইউ লুকআপ করবে, সিপিইউ আসলে কাকে খুঁজে পাবে? 7কে 7 কে খুঁজে পাবে? না স্যার 1কে পাবে। কি বলে? স্যার লেফট থেকে খুঁজে পাবে স্যার, কাউকে খুঁজে পাবে না স্যার, 7 যাবে আর কি। মানে 7 কে সিপিইউ খুঁজতে আসছে এই ফ্রেম গুলোর মধ্যে, 7 কে পাবে না, তাইলে এখানে পাবে মিস না করবে। স্যার, হ্যাঁ মিস করলে বেসিক্যালি হচ্ছে এখানে 7 কে মিস করলো, দেন 7 কে ইয়ে করলো, তারপরে 0 কে খুঁজে পাবে? না স্যার। 0 কেও খুঁজে পাবে না। সো বেসিক্যালি এটা দেখেন আগেরটার মতোই, জাস্ট আগেরটারই রিপিটিটিভ ভার্সন। প্রথম 4টা ফ্রেম সবার ক্ষেত্রে রিপিটিটিভ। তারপরে 7 0 1, 1 কেও খুঁজে পাইনি, 1 এর ক্ষেত্রেও মিস হয়েছে। 2 কে কি খুঁজে পাবো? না স্যার। 2 কেও খুঁজে পাবো না, 2 এর ক্ষেত্রেও মিসই হবে, 7 0 1 2। এরপরে হচ্ছে দেখেন তো 0 কে খুঁজতে আসছে, 0 কে কি খুঁজে পাবো? ইয়েস স্যার। 0 কে খুঁজে পাবো, তাইলে আমি এখানে হিট লিখতে পারি। হিট লেখার পরে জাস্ট কপি করে দিও, 7 0 1 2। আচ্ছা 3 কে কি খুঁজে পাবো? না স্যার। 3 কে মিস করতেছি। সো 3 কে যদি মিস করি তাহলে এখন আমার কাজ কি? স্যার রাইটের দিকে দেখো। সো রাইটের দিকে কাদের ভিতর থেকে খুঁজবো? 0 1 সরি 2 1 0 7, তাই তো? তাহলে দেখেন তো 0 কে 0 ডান দিকে যদি এই যে এখানে 3 কে মিস করার পরে আমি যদি ডান একটু লুক আপ করি, তাহলে আমি সবার প্রথমে 0 কে খুঁজে পাইছি, তারপর 2 কেও খুঁজে পাইছি, তারপরে আবার 0 কে খুঁজে পাইছি, তারপর 2 কেও খুঁজে পাইছি, তারপর 1 কেও খুঁজে পাইছি।
খুঁজে পাই নাই কাকে এখন পর্যন্ত বলেন তো? 7 7 কে এখন পর্যন্ত খুঁজে পাইনি, 7 কে এই পর্যায়ে এসে খুঁজে পাবো, সবচেয়ে দেরিতে খুঁজে পাচ্ছি। ঠিক আছে, সবচেয়ে দেরিতে যাকে খুঁজে পাবো তাকেই কি করব, রিপ্লেস করে দিব। সো এখন আমি এখান থেকে 7 কে বের করে দিয়ে কাকে পুশ করব, কাকে পুশ করব? এই যে 3 কে না না 3 কে স্যার, 3 কে তো লুক 3 তে 3 কে জি পুশ স্যার, করতে 3 এসে কে তার push ডান করবো। পাশে দেখতেছি। ঠিক আছে, না বুঝলে 3 জাস্ট কে push করবো। কমিউনিকেট করেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তারপর 0, তারপর 1, তারপর 2। আচ্ছা, এরপর আবার কাকে খুঁজতে আসছি? 0 কে। 0 কে কি খুঁজে পাইছি? জি স্যার। 0 কে আমি খুঁজে পাইছি। 0 কে যদি আমি খুঁজে পাই তাহলে আমার কাজ হচ্ছে জাস্ট যেটা ছিল সেটাকেই কি করে দেওয়া, বসায় দেওয়া। ইয়েস অর নো? তারপরে 1 কে খুঁজতে আসছি, 1 কেও আমি কি করছি, খুঁজে পাইছি। খুঁজে পেলে 0 1 0 2 1 0 3 বসাই দিলাম। ঠিক আছে, তারপরে আবার 2 1 0 3 তারপরে আবার কাকে খুঁজতেছি? স্যার 2 কে। আচ্ছা, সো 2 কে খুঁজতেছি। 2 কে কি খুঁজে পাইছি? জি স্যার। আচ্ছা, 2 কেও খুঁজে পাইছি। 2 কে খুঁজে পেলে 2 0 3 এভাবে করে বসাইলাম। তারপরে 3 কে খুঁজবো স্যার। 3 কে খুঁজবো। 3 কে কি খুঁজে পাবো? না স্যার। না কেন স্যার খুঁজে আছে পাবো? স্যার। স্যার পাবো। 3 কে খুঁজে পাবো 0 1 2। আসতে। সো আমি হচ্ছে এখানেও হিট লিখতে পারি। তারপরে আবার কাকে খুঁজবো? 0 0। 0 কে খুঁজে পাবো না? জি স্যার। 0 কে খুঁজে পাবো। তারপরে 3 আবার কে হিট হচ্ছে। খুঁজে পাবো। 3 কেও খুঁজে পাচ্ছি। 3 0 1 2। 2 কেও খুঁজে পাবো। তারপরে 2 কেও খুঁজে পাইতেছি। 2 কে খুঁজে পেলে কি হবে? হিট হবে। 2 1 1 লিখছি এখানে 0 3। তারপরে 1 কেও খুঁজে পাবো। 1 কেও খুঁজে হিট। পাইতেছি। হিট 2 1 0 3। তারপরে আচ্ছা, এরপরে 2 2 কে খুঁজে পাইছি জি স্যার। 2 1 0 3। তাহলে এটা হিট হইছে। তারপরে আচ্ছা, এখানে সবগুলাই হিট হচ্ছে, এটা কি এক্সাম্পলটা ডিফারেন্ট নিছি? আচ্ছা এনিওয়ে সমস্যা নেই। সুপার হিট তার- এক্সাম্পল স্যার। তারপরে এরপরে হইতেছে 2 1 0 3। এটাও কি হইছে? হিট হইছে, রাইট? হ্যালো, 0 কি খুঁজে জি, পাইছি না? জি, এরপর স্যার। 1 1 কেও কি খুঁজে পাইতেছি 2 1 0 3 হিট হচ্ছে। আচ্ছা, এবার Seven। হচ্ছে 7 কে খুঁজতেছি। 7 কে খুঁজতে যাই বলেন তো, 7 কে কি আমি খুঁজে পাবো? না স্যার। 7 কে খুঁজে না পাইলে আমি কি করব? মিস। ডানে দেখো। আচ্ছা, ডানে দেখতে যাই, দেখেন আমার ডানে আছে দুইটা ভ্যালু 0 আর 1। তো এখন খেয়াল করেন তো 2 আর 3 কি আর চেক করছে সিপিইউ? না। 2 আর 3 যেহেতু সিপিইউ চেক করে নাই, তাহলে আমি কি করতে পারি? যেহেতু সিপিইউ আর এদেরকে দেখে নেই রেফারেন্স লিস্টিং এ, তার মানে আমি চাইলে 2 অথবা 3 এর যে কোনো একজনকে বের করে দিতে পারি। জিনিসটা কি বুঝাইতে পারছি? খেয়াল করে দেখেন তো ডানে কি 2 আর 3 কে সিপিইউ লুকআপ করছে? না স্যার। যেহেতু লুকআপ করে নাই, পয়েন্টটা বুঝেন। সিপিইউ যেহেতু এই পার্টিকুলার রেফারেন্স লিস্টিং এ লুকআপ করে নাই 2 আর 3 কে, স্পেশালি 2 আর 3 কে যেহেতু সিপিইউ লুকআপ করে নাই, তার মানে 2 আর 3 কে নিয়ে আমার আসলে ভাবার কোনো দরকার নেই এই স্টেজে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি? 2 আর 3 কে বেসিক্যালি কি করতে পারি? বের করে দিতে পারি। যে কোনো 2 আর 3 থেকে যে কোনো একজনকে কি করতে পারি? 2 আর 3 থেকে যে কোনো একজনকে বেসিক্যালি বের করে দিতে পারি। ওকে, সো ওকে, সো আমি হইতাছে লেটস সে 3 কে বের করে দিলাম। 3 কে বের করে দিয়ে আমি 7 কে জায়গা দিলাম আগের মতোই 0 1 2। আর এরপরও কি হবে? 2 1 0 7। এটা তো হিটই হবে বোঝা যাচ্ছে, এটা তো মিস হইছে অলরেডি। আর এটার ক্ষেত্রে এটা হিটই হবে, কারণ 2 1 0 7। এই অ্যালগরিদমের সিমুলেশনটা কি বোঝা গেছে কিনা আমাকে একটু বলেন। জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। কারো কোনো কনফিউশন থাকলে একটু বলেন যে এটা কিভাবে কাজ করতেছে স্যার, বুঝি নেই, বা অন্য কোনো এক্সাম্পল দিয়ে বুঝাবো কিনা। সো যদি কোনোটা খুঁজে না পাওয়া যায়, ডান পাশে যদি কাউকে খুঁজে না পাওয়া যায়, তার মধ্যে থেকে আপনি যে কোনো একটাকে রিপ্লেস করতে পারেন। সো আইদার আপনি 2 কেও রিপ্লেস করতে পারতেন এই দিক থেকে, অথবা 3 কেও রিপ্লেস করতে পারতেন। সো এই ছিল আপনার বেসিক্যালি অপটিমালের একটা এক্সাম্পল। এইটা কি ক্লিয়ার যে অপটিমাল কিভাবে কাজ করে? অপটিমালে তাহলে আমরা কি করব? সবচেয়ে ডানের ভিতরে যাকে সবার পরে খোঁজা হয়েছে তাকে দিয়ে আমি রিপ্লেস করে দিব। এটা হচ্ছে অপটিমালের ক্ষেত্রে মেইন মোটিভেশন। সো এখান থেকে যদি আপনি বেসিক্যালি আগের মতো করে হিট আর ফল্টের ক্যালকুলেশন করেন, তাহলে আপনি হইতাছে ভ্যালুগুলো পাবেন। সো এখানে হিট হয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা। সো হিট হয়েছে 13টা। মিস হবে অবশ্যই 7টা, কারণ 20টা আছে।
গুনছি কি ঠিকঠাক? স্যার 14টা আচ্ছা 14টা, হ্যাঁ 14টা হিট হয়েছে, হ্যাঁ সরি 14টা হিট হয়েছে আর মিস হয়েছে কয়টা? টোটাল রেফারেন্স স্ট্রিং হচ্ছে 20টা। সো 20 মাইনাস 14, 20 মাইনাস 14 হচ্ছে আপনার 6টা হচ্ছে পেজ ফল্ট, ঠিক আছে? সো আগের মতোই আমরা হইতেছে হিট রেশিওটা ক্যালকুলেট করি। হিট রেশিওটা ক্যালকুলেট করার জন্য বেসিক্যালি হচ্ছে 14 ইন্টু 100 ডিভাইডেড বাই কত 20, এটা হচ্ছে হিট রেশিও, ঠিক আছে? আমার হাতের লেখা একটু সুন্দর, না বুঝলে বললেন। আর ফল্ট রেশিওটা কত? পেজ ফল্ট রেশিও হচ্ছে বেসিক্যালি 6 গুণ 100 ডিভাইডেড বাই 20, ঠিক আছে? জাস্ট আগের ফর্মুলাটাই। সো তিনটা ক্ষেত্রেই আগের একটা ফর্মুলা দিয়েই হইতেছে বেসিক্যালি আমরা তিনটা অ্যালগরিদমের মানে বেসিক্যালি আমাদের এই ফর্মুলাগুলো সবগুলা অ্যালগরিদমের পেজ ফল্ট আর পেজ হিট বের করতে কাজে লাগবে। ফিফো একটা দেখলাম, ফিফোটা তো ক্লাসেই দেখছি, এলআরইউ একটা দেখলাম আজকে, আর অপটিমাল একটা দেখলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের তিনটা এখান থেকে বেসিক্যালি এই টাইপের কোশ্চেনই আসে। আরেক ধরনের কোশ্চেন হয় মানে এই অ্যালগরিদমের সিমুলেশন প্লাস, মানে এটা তো মানে একটা সিমুলেশন বেসিক্যালি, দেন হইতেছে ম্যাথ ভ্যালু ক্যালকুলেশন। এটা ছাড়া আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে কোন অ্যালগরিদমটা বেটার বিটুইন দিস থ্রি, এটা হচ্ছে সামটাইমস বের করতে বলে। এটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে যে বেসিক্যালি আপনার পেজ ফল্টের যে রেশিও, ঠিক আছে, পেজ ফল্টের যে রেশিও, এইটা সবচেয়ে কম কোন অ্যালগরিদম আসছে তিনটার ভিতরে, সেটা আপনাকে বের করতে হইতে পারে। যে তিনটা অ্যালগরিদম দিয়ে ধরেন একটা সিমুলেশন দিল, দিয়ে বললো যে এই তিনটার মধ্যে সবচেয়ে আপনি হয়তো আইডেন্টিফাই করলেন যে এইখানে পেজ ফল্ট রেশিও এখানে সবচেয়ে কম। সো এই জিনিসটা হইতেছে একটা ওয়ে। আরেকটা ওয়ে কি হইতে পারে, কোন অ্যালগরিদমের পেজ হিট রেশিও সবচেয়ে বেশি। সো এটা বুঝে যাচ্ছে যে যেটার হিট রেশিও বেশি হবে সেটাই সবচেয়ে বেস্ট অ্যালগরিদম হবে, মানে কম্পেয়ার টু দিস থ্রি। সো এই ধরনের কোশ্চেন গুলো বেসিক্যালি করে। আর আরেকটা ইনফরমেশন দেই যে অপটিমাল মানে কিন্তু দিস ইজ নট দ্য বেস্ট অ্যালগরিদম, ঠিক আছে? অপটিমাল মানে কিন্তু এটা না যে এটা সবচেয়ে ভালো। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অপটিমাল সবসময় ভালো পারফর্ম করে না। সো মানে এটা 100% ইয়ে দিয়ে বোঝা যায় না যে এটাই সবচেয়ে ভালো অ্যালগরিদম অর সামথিং, হ্যাঁ? সো কিপ দ্যাট ইন মাইন্ড। সো দ্যাটস দ্য হোল ডিসকাশন অফ ইট। সো এই পর্যন্ত একটা ডিসকাশন পার্ট থাকলো। আমি হচ্ছে এখন আপনাদের সাথে আহ, আরেকটা জিনিস একটু ডিসকাস করব। আচ্ছা, আপনাদের ওকে, সো আমি আগে এটা একটু পড়াইনি, প্রোটেকশনটা পড়াইনি। আজকের ক্লাসটা হয়তো একটু লেংদি হইতে পারে, আমি ট্রাই করবো আপনাদেরকে মেমোরির উপর একটা ম্যাথ দেখাই দিতে, সো দ্যাট আপনাদের মানে যে কটা ম্যাথ এখন পর্যন্ত দেখাইছি এটা সহ আরেকটা দেখাইতে। এনিওয়ে, সো বিফোর গোয়িং দ্যাট, সো আমরা এখন যে স্লাইডটা পড়বো সেটা হচ্ছে প্রোটেকশন। এটা প্রবাবলি আপনারা স্লাইডে সরি ল্যাবে পড়ছেন অলরেডি। সো আই উইল জাস্ট গো থ্রু দিস স্লাইড। সো প্রোটেকশনের গোলটা কি, কারো কোনো আইডিয়া আছে? ল্যাবে যেহেতু পড়ছি, মানে প্রোটেকশনের মোটিভেশনটা কি, কেউ একটু আমাকে শর্টে বলতে পারবেন? মানে ল্যাবে তো মনে হয় প্রোটেকশনের স্লাইডটা পড়াইছে, আমি তো দেখছিলাম স্যার দিছেন শেয়ার। কারো মনে নেই? আচ্ছা ফাইন, নো প্রবলেম। সো প্রোটেকশনের মেইন মোটিভেশনটা হইতেছে যে দেখেন আপনার এখানে লেখা আছে অপারেটিং সিস্টেম কনসিস্ট অফ এ কালেকশন অফ অবজেক্ট। সো হার্ডওয়্যার আর সফটওয়্যার, মানে কালেকশন অফ অবজেক্ট বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে, আমি যদি স্লাইডগুলো একটু নিয়ে যাই, দ্যাট মাইট বি আ হেল্পফুল থিং ফর অল অফ আস। আমরা তো এটা আজকে পুরাটা কভার করবো না, পার্শিয়ালি কভার করবো ইনশাল্লাহ। সো জাস্ট এ মিনিট। ওকে, ওকে, এটা আমার আগে আনা উচিত ছিল, সরি ফর ইনকনভিনিয়েন্স, আমার অ্যাকচুয়ালি খেয়াল ছিল না এটা আনার ব্যাপারে, তাহলে আমাদের টাইমটা নষ্ট হতো না এখানে। ও বাবা, তো বড় হয়েছে গল্পটা। এনিওয়ে,
আচ্ছা, এই পর্যন্ত আগে পড়াইনি, দেন আমি লাগলে পরে ইয়ে থেকে পড়াবো। আচ্ছা, সো প্রোটেকশনের মেইন মোটিভেশনটা হইতেছে যে বেসিক্যালি আপনাদের অপারেটিং সিস্টেম ইজ এ কনসিস্ট অফ কালেকশন অফ অবজেক্টস। সো অবজেক্ট বলতে আসলে কাকে বোঝাচ্ছে? বোথ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার দুইটাকে, ঠিক আছে? যে আপনার মানে আপনার প্রোটেকশন জিনিসটার মেইন মোটিভেশনটা যেটা আমাদের জন্য জানা বা বোঝা জরুরি, যে আমি আসলে ঠিক কতটুকু কাজ একটা সিস্টেমের ভিতরে এক্সিকিউশন করতে দিব, ঠিক আছে? এখন কারণটা কি, মানে প্রোটেকশন দেওয়ার কারণটা কি? সেটার কারণ হচ্ছে যে আপনি যেন অ্যাজ এ ইউজার এমন কিছু করে না ফেলেন যেটা আসলে আপনার হার্ডওয়্যার বা সফটওয়্যারের জন্য ক্ষতিকারক কিছু হইতে পারে, ঠিক আছে? তো আপনি যাতে এই ধরনের কোনো কিছু না ঘটায় ফেলেন যেটা অ্যাকচুয়ালি আপনার হার্ডওয়্যার বা সফটওয়্যারকে এফেক্ট করে, আপনার এমন একটা অপারেশন এক্সিকিউট করতে দিচ্ছেন লেটস সে যেটা আপনার হার্ডওয়্যারকে ড্যামেজ করে, ঠিক আছে? সো আপনি যাতে এমন কিছু করতে না পারেন, বা আপনার সিস্টেমের কোন একটা সফটওয়্যারকে সেটা ড্যামেজ করে, সো এই ধরনের জিনিসগুলো থেকে যাতে আপনার সিস্টেমটা প্রোটেক্টেড থাকে, এটি হচ্ছে মেইন মোটিভেশন। যে অপারেটিং সিস্টেম যেটা করার চেষ্টা করে যে আপনার এই অবজেক্ট গুলোকে প্রোটেক্ট করার জন্য সার্টেন অ্যাক্সেস প্রিভিলেজ হইতেছে ইয়ে করে, মানে ডিফাইন করে দেয়। সো ইচ অবজেক্ট হ্যাজ এ ইউনিক নেম এন্ড আর অ্যাক্সেসিবল থ্রু সাম ডিফাইন্ড সেট অফ অপারেশন। সো অবজেক্ট গুলো কি হইতে পারে? অবজেক্ট গুলোর মধ্যে হার্ডওয়্যার হইতে পারে, হার্ডওয়্যারের মধ্যে হইতে পারে লেটস আপনার সিপিইউ, জিপিইউ, র্যাম, এইচডি, হার্ড ড্রাইভ, সেকেন্ডারি স্টোরেজ, এগুলো হচ্ছে হার্ডওয়্যারের অ্যাসপেক্টে। সফটওয়্যারের ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের নিজস্ব কিছু ইন্টারনাল সফটওয়্যার আছে যেগুলোর ভিতরে আপনার অনেক ধরনের কি বলে অপারেশন হয়, যেমন আইও অপারেশন হইতে পারে, দেন হইতেছে আপনার হইতেছে এক্সিকিউশনে বিভিন্ন ধরনের এক্সিকিউশন অপারেশন হইতে পারে। সো এগুলা কিন্তু সফটওয়্যার পার্টের ক্ষেত্রে আমি জাস্ট বলতেছি যে অবজেক্ট গুলো কি হইতে পারে, অবজেক্ট গুলো হার্ডওয়্যার হইতে পারে, অবজেক্ট গুলো সফটওয়্যার হইতে পারে। যে একটা আমরা দেখছি যে ফাইল সিস্টেম কি একটা পার্ট অফ দা অপারেটিং সিস্টেম, একটা সফটওয়্যার যে এটা কিভাবে কাজ করে। ফাইল সিস্টেম কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু বিভিন্ন ধরনের মানে ফাইল সিস্টেমের আছে, যেমন ZFS একটা ফাইল সিস্টেম আছে, ঠিক আছে? আমি জানি না আপনারা জানেন কিনা। সো এরকম কিন্তু বিভিন্ন ফাইল সিস্টেমের টেকনোলজি আছে যেগুলো হয়তো আপনার অপারেটিং সিস্টেমের ভিতরে ইনবিল্ট হিসেবে আসে, বা আর অনেক ধরনের সফটওয়্যারই থাকতে পারে একটা সিস্টেমের ভিতরে। ধরেন আপনার ইনস্টল সফটওয়্যারও কিন্তু এক টাইপ অফ অবজেক্ট, এভাবে যদি চিন্তা করি। সো অবজেক্টের কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। অবজেক্ট বলতে মানে ট্রিপল অনের অবজেক্টের কথাই কিন্তু আমরা নাই, জাস্ট ইন কেস। মানে অবজেক্ট কি, আমরা কোন কি অ্যাসপেক্টে অবজেক্ট নিয়ে কথা বলতেছি, এই জিনিসটাকে আমি বুঝাইতে পারছি কিনা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে স্যার? Yes, sir. আচ্ছা, মানে অবজেক্ট কি সেটা বোঝা যাচ্ছে নিয়াজ? মোটামুটি বুঝছি বুঝি নাই স্যার। স্যার, মোটামুটি বুঝছি। মানে অবজেক্ট জিনিসটা কি হবে সিম্পলি বলেন। মানে ধরেন আপনাকে আমি অবজেক্ট বলতেছি, অপারেটিং সিস্টেমের অ্যাসপেক্টে অবজেক্ট বলতেছি। একটা হচ্ছে হার্ডওয়্যার টাইপের অবজেক্ট। হার্ডওয়্যার টাইপের অবজেক্ট গুলা কি কি হবে আমাকে একটু বলেন তো নিয়াজ। এই যে সিপিইউ, স্যার, এই যে সিপিইউ, জিপিইউ, র্যাম, এগুলা এইচডিডি, হার্ড ড্রাইভ, এসএসডি, এগুলো হচ্ছে আমার হার্ডওয়্যার টাইপের অবজেক্ট। সফটওয়্যার টাইপের অবজেক্ট কি হবে? সফটওয়্যার টাইপের অবজেক্ট হইতে পারে লেটস আপনার হইতেছে ফর এক্সাম্পল হইতেছে একটা ফাইল সিস্টেম, একটা পার্টিকুলার পার্ট। ফাইল সিস্টেম কি একটা সফটওয়্যার না? ইয়েস অর নো? ফাইল সিস্টেম যেভাবে কাজ করে এটা একটা পিস অফ সফটওয়্যার না? ইয়েস স্যার। ইয়েস স্যার, নিয়াজ বুঝতে পারতেছি? ইয়েস স্যার। মানে আমরা সফটওয়্যার গুলাকেও কি কি বলতেছি, অবজেক্ট হিসেবে রেফার করতেছি। আমাদের মেইন মোটিভেশন কি, দুই টাইপের যে অবজেক্ট আছে এগুলোকে সার্টেন লেভেল অফ প্রোটেকশন দেওয়া, যাতে এগুলার কোনোভাবে হ্যাম্পার না হয়, বা এগুলো কোনোভাবে হার্ম না হয়, বা এটার কোনোভাবে ক্ষতি না হয়। সো ওইটার জন্য আমরা কি করতেছি, ইচ অবজেক্ট হ্যাজ এ ইউনিক নেম এন্ড আর অ্যাক্সেসিবল থ্রু সাম ডিফাইন্ড সেট অফ অপারেশন। সো প্রত্যেকটা অবজেক্টেরই নেম আছে, যেমন আমি কিছুটা দেখাইলাম, এন্ড আর অ্যাক্সেসিবল থ্রু সাম ডিফাইন্ড সেট অফ অপারেশন। মানে কিছু নির্দিষ্ট অপারেশনের থ্রুতেই শুধুমাত্র তাদেরকে অ্যাক্সেস করা যায়, এর বাইরে অন্য কোনো ইনস্ট্রাকশনের থ্রুতে তাদেরকে আমি অ্যাক্সেস করতে পারবো না। ফর এক্সাম্পল সিপিইউ কে অ্যাক্সেস করার জন্য যেই সেট অফ ইনস্ট্রাকশন লাগে, একই টাইপের ইনস্ট্রাকশন দিয়ে কি আমরা জিপিইউ কে অ্যাক্সেস করতে পারবো? তা কিন্তু পারবো না। সেম গোস ফর দা র্যাম, মানে প্রত্যেককে অ্যাক্সেস করার জন্য আমরা ডিফারেন্ট সেট অফ ইনস্ট্রাকশন সেট অলরেডি ওএস কি করে আমাকে প্রোভাইড করে দেয়। Set policies to ensure authorized access of objects within the computer system. So আমরা বেসিক্যালি কি করতেছি, যে আমরা হচ্ছে যে কিছু পলিসি বলতে কি বোঝাচ্ছে, পলিসি জিনিসটা কি বোঝায়, যে কিছু রুলস, আমরা কিছু রুলস হচ্ছে বেসিক্যালি ডিফাইন করে দিচ্ছি, যে রুলস গুলো আমাকে কি করবে, দ্যাট উইল হেল্প আস টু অথরাইজ মেইনটেইন দ্য অথরাইজড অ্যাক্সেস
টু দিস অবজেক্ট। সো আপনি যদি এই পলিসি না মানেন, ধরেন আপনি সিপিইউ কে অ্যাক্সেস করার জন্য কিছু পলিসি আমি দিয়ে দিলাম যে সিপিইউ কে অ্যাক্সেস করতে গেলে লেটস সে কথার কথা এই এই মানে ধরেন লেটস সে র‍্যাম কে অ্যাক্সেস করতে গেলে ধরেন আমি বললাম যে র‍্যাম হচ্ছে একটা পার্টিকুলার কে অ্যাক্সেস করবে আগে সেটা ডিফাইন করি। ইউজারই ধরেন আপনার কাছে 100 জিবি র‍্যামের একটা সিস্টেম আছে, ঠিক আছে? তো এই সিস্টেমটা হচ্ছে আপনাদের 5 জন বন্ধুর ভিতরে এই কম্পিউটারটা শেয়ার করা হয়েছে। প্রত্যেক বন্ধু হইতেছে 20 জিবি করে র‍্যামের অ্যাক্সেস পায়। বুঝছেন পয়েন্টটা? বুঝছেন? সো আমি কি করতেছি, পলিসি সেট করে দিচ্ছি যে যেহেতু এই পিসিটা এই মুহূর্তে 100 জিবি র‍্যাম হোল্ড করতেছে এবং এটা 5 জন ইউজারের ভিতরে ডিস্ট্রিবিউট করা 5 পিপল। সো আমি কি করব, প্রত্যেককে রেস্ট্রিক্টেড ভাবে 5 পিপলের প্রত্যেককে রেস্ট্রিক্টেড ভাবে 20 জিবির বেশি কি করতে দিব না, র‍্যামের অ্যাক্সেস করতে দিব না। সো যেটা হবে যে ধরেন আমার যদি এরকম একটা মেমোরি দেখতে এরকম হয়, সো আমি যদি এটাকে 5টা ভাগে ভাগ করি, সো এটা হইতেছে আপনার ফ্রেন্ড 1 অ্যাক্সেস করতেছে, এটা ফ্রেন্ড 2 অ্যাক্সেস করতেছে, এটা ফ্রেন্ড 3, এটা ফ্রেন্ড 4, এটা ফ্রেন্ড 5, ঠিক আছে? ফ্রেম বুঝে না, ফ্রেন্ড, হ্যাঁ, 5 জন বন্ধু আপনারা এই 100 জিবি র‍্যামের পিসিটা ইউজ করতেছেন, প্রত্যেককে 20 জিবি করে স্পেস মানে 20 জিবি করে র‍্যামের অ্যালোকেশন দেওয়া হয়েছে। সো আমি এমন ভাবে পলিসি সেট করব এবং এমন ভাবে এটাকে প্রোটেক্ট করব যাতে ফ্রেন্ড 2 যায় কোনোভাবে ফ্রেন্ড 1 এর র‍্যামের অ্যাক্সেস নিতে না পারে, ফ্রেন্ড 3 যায় যেন ফ্রেন্ড 4 এর র‍্যামের অ্যাক্সেস নিতে না পারে, বা কেউ যেন কারো অ্যাক্সেস প্রিভিলেজ যেন ইন্টারাপ্ট করতে না পারে, যে একজন আরেকজনের জায়গায় যে দখল চালাবে যে আমার র‍্যাম বেশি দরকার, আমি যে এখন হইতেছে আমার বন্ধুর যে অ্যালোকেশন আছে সেটা ইউজ করব। নো, উই ডোন্ট ওয়ান্ট দিস থিং টু হ্যাপেন। সো আমরা হচ্ছে এইখান থেকে প্রোটেকশনের মেইন মোটিভেশনটা আসলে একটু ডিসকাস করলাম, বা প্রোটেকশনের অবজারভেশনটা ডিসকাস করলাম। এই ব্যাপারটা কি ক্লিয়ার? ইয়েস অর নো স্যার? আচ্ছা, ধরে নিচ্ছি ক্লিয়ার। না হলে একটু বললেন যে স্যার বুঝতেছি না, তাহলে আমি আরেকবার বুঝাবো। মানে আপনি যদি বলেন যে স্যার বুঝি নাই, তাহলে আমি আরেকবার বুঝাবো, বাট যদি না বলেন কিছু দেন ইটস ডিফিকাল্ট। হ্যাঁ, সো প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ, প্রোগ্রামস ইউজার্স এন্ড সিস্টেম শুড বি গিভেন জাস্ট এনাফ প্রিভিলেজ টু পারফর্ম দেয়ার টাস্ক। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে প্রোগ্রামস মানে আমার সিস্টেমে যে প্রোগ্রামস গুলো আছে এবং ইউজার্স মানে ধরেন আপনারা ওই যে 5 জন বন্ধুর যে কথা বললাম 5 পিপল, হ্যাঁ, 5 পিপল আছে, বিভিন্ন প্রোগ্রামস আছে, হ্যাঁ, প্রোগ্রামস আছে, 5 পিপল আছে, একটা কম্পিউটারে নরমালি যা যা থাকে, এন্ড সিস্টেমেরও কিছু কাজ থাকে, ঠিক আছে? ওএস এর নিজস্ব কিছু কাজ থাকে। শুড বি গিভেন জাস্ট এনাফ প্রিভিলেজ, জাস্ট এনাফ মানে যতটুকু তার মানে প্রিভিলেজ দরকার ঠিক ততটুকুই তাকে কি করা হবে, অ্যাক্সেস যেন দেওয়া হয়, তার বেশি যেন দেওয়া না হয়। ফর এক্সাম্পল এই যে 5 জন বন্ধুর যে এক্সাম্পল বলছি, তাকে আগেই বলে দেওয়া হয়েছে তোমাকে প্রত্যেকে 20 জিবি করে র‍্যাম অ্যালোকেট দেওয়া হবে। সো এখন তাকে এর বাইরে অন্য কোনো প্রকারে অ্যাক্সেস দেওয়া হবে না, তাকে 20 জিবি জায়গায় কোনোভাবে 21 জিবিও দেওয়া হবে না। সো জাস্ট এনাফ, তোমার যতটুকু দরকার আমি তোমাকে ততটুকু দিব, এর বাইরে কিচ্ছু দিব না। So a component's failure or a compromise cause the least amount of damage. So basically কি বুঝাইতেছে যে কম্পোনেন্ট যদি ফেল করে কোনো কারণে, আমরা যেটা দেখলাম যে হার্ডওয়্যার কি হতে পারে, যে আপনি যদি উল্টাপাল্টা ভাবে অ্যাক্সেস করার ট্রাই করেন বা কোনো যদি একটা মিস মানে কি বলে এটা, যে কোনোভাবে যদি কোনো একটা এমন একটা কমান্ড দেন যেটার কারণে হইতেছে যে হার্ডওয়্যার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, যে যেটার কারণে হার্ডওয়্যারটা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেটাও কিন্তু আমরা চাই না। সো দ্যাটস ওয়াই আমরা এনশিওর করার চেষ্টা করি যাতে ফেলিওরও যদি হয় কোনো কারণে, বা কোনো কারণে যদি হার্ডওয়্যারটা আমার প্রপারলি, যদি কোনো একটা সফটওয়্যার বা হার্ডওয়্যার কম্পোনেন্ট যদি প্রপারলি আমাকে তার আমার যে ডিজায়ার সেটা যদি পূরণও না করতে পারে, তাতেও যেন আমার লিস্ট অ্যামাউন্ট অফ ড্যামেজ হয়। সো এটা হইতেই পারে যে ধরেন লেটস সে এই যে 20 জিবি যে ইউজ করতেছে, সে এসে ট্রাই করলো যে 25 জিবি ইউজ করতে, সে কোনোভাবে কিছু একটা বাইপাস করে ট্রাই করছে এটা ইউজ করা। সো এটা যদি করতেও যায়, স্টিল যেন আমার হার্ডওয়্যারটা খুব বাজেভাবে ইফেক্টেড না হয়, বা আপনার আরেক বন্ধু যার স্পেস আপনি আসলে এই জায়গাটা ইউজ করতে দিতেন, ফর এক্সাম্পল আমি একটা লাইভ সিনারিও দিয়ে বুঝাই, যে ধরেন আপনার এই যে 5 জন ফ্রেন্ড মিলে প্রত্যেকে 20 জিবি করে র‍্যাম দেওয়া আছে। তো সো ধরেন ফ্রেন্ড 2 যে ফ্রেন্ড 1 এর এই স্পেসে অ্যাক্সেস করার ট্রাই করতেছে। সো এতে যেন আপনার খুব বড় ধরনের ক্ষতি না হয়ে যায়, যে ধরেন আপনার ফ্রেন্ড 1 অনেক বাজেভাবে এফেক্টেড হয়েছে, তার হয়তো অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ চলতেছিল, এটা যেন ইফেক্টেড না হয়। এবং হার্ডওয়্যার এট দ্য সেম টাইম মানে প্রোগ্রাম তো অবশ্যই, যে আপনার ফ্রেন্ড হয়তো এই 20 জিবি স্পেসে, ফ্রেন্ড 1 হয়তো 20 জিবি র‍্যামের স্পেসে সে হইতেছে কোন একটা খুব জটিল একটা প্রোগ্রামিং প্রবলেম সলভ করতেছিল, তার এই 20 জিবি দরকার। এখন ফ্রেন্ড 2 কি করছে, তার 20 জিবি শেষ হয়ে গেছে দেখে ফ্রেন্ড 1 এর কাছে দৌড় মারছে যে ভাই আমাকে দাও স্পেস। বাট এটা করতে যায় যেটা হইছে যে সে বেসিক্যালি তার ফ্রেন্ড 1 এর এখানে ইন্টারাপ্ট করার চেষ্টা করতেছে, যেটা হইতে পারে যে তার আসলে কি হবে, তার বেসিক্যালি এই জায়গাটায়
অ্যাক্সেস যদি করতেও পারে তাহলে হইতেছে আপনার ফ্রেন্ড ওয়ানের যে রানিং যে টাস্ক আছে সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে, ঠিক আছে, এটা হ্যাম্পার হওয়ার চান্স থাকে, অথবা হার্ডওয়্যারেরও কোনো একটা ক্ষতি হইতে পারে, নোবডি নোস, ঠিক আছে। সো ওইটা যাতে সবচেয়ে কম পরিমাণে হয় সেটাই হইতেছে জাস্ট মেক শিওর করে যে যতটুকু দরকার অতটুকু দিব অ্যাক্সেস, যাতে বড় ধরনের কোনো ড্যামেজ বা ক্ষতির কারণ না হয়। যে ধরেন এরকম একটা সিনারিও যে আপনি এখানে 20 জিবির ভিতরে এমন একটা ঘটনা ঘটাচ্ছেন যেটার কারণে আসলে কি হবে, যে ধরেন আপনার এই পার্টে খুব বড় ধরনের কোনো একটা হার্ডওয়্যার ড্যামেজ হওয়ার চান্স আছে। তো আপনাকে যদি আসলে আপনার বন্ধুর 20 জিবি তো অ্যাক্সেস দেওয়া যায় কোনোভাবে, বা বাই চান্স বাইপাস করে নিয়ে ফেলেন অ্যাক্সিডেন্টালি, তাহলে আপনি আপনার এই ফ্রেন্ডের 20 জিবি তো কোনো একটা হ্যাম্পার বা কোনো একটা হ্যাজার্ডাস কোনো একটা ঘটনা ঘটানোর ট্রাই করবেন। সো সেটা যেন না হয়, ড্যামেজ যদি হয়ও সেটা যেন কম হয়, এটাই হইতেছে মেইন মোটিভেশন, ঠিক আছে। সো এই এই জিনিসগুলো যদি বুঝি, এখন আমরা দেখবো মেকানিজম ভার্সেস পলিসি। মেকানিজম কি? মেকানিজম ইজ হোয়াট ইজ বিল্ট ইনটু দ্য ওএস ফর ইটস প্রোটেকশন। পলিসিস কি? ডিফাইন্স হোয়াট স্টেটস আর অ্যালাউড অর নট অ্যালাউড ফর এ গিভেন সিস্টেম। সো পলিসি জিনিসটা আগে আসে, ঠিক আছে। পলিসি জিনিসটা হচ্ছে কামস ফার্স্ট, পলিসি কামস ফার্স্ট, ঠিক আছে। পলিসি কামস ফার্স্ট বলতে কি বুঝাচ্ছি, যে ধরেন আপনাদের যে ইউনিভার্সিটি যে একাডেমিক কারিকুলাম, এটা কি একটা পলিসি না? বিভিন্ন ধরনের যে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সের পলিসি বানাইছি, ঠিক আছে, লেটস আমরা অ্যাটেন্ডেন্স পলিসি নিয়ে আসছি, তারপরে হচ্ছে গ্রেডিং পলিসি আছে, আমাদের বিভিন্ন ধরনের পলিসি আছে, তাই না? ইয়েস অর নো? হ্যালো স্যার, আমার কথা শোনা যায়? জি স্যার। সো Yes, sir. গ্রেডিং পলিসি আছে, অ্যাটেন্ডেন্স পলিসি আছে, এরকম বিভিন্ন পলিসি আছে। এখন এই পলিসি গুলো কিভাবে ইমপ্লিকেশন হবে, কিভাবে ইমপ্লিমেন্টেশন লেভেলে যাবে, সেইটা কিন্তু হচ্ছে আমাদের পলিসি যখন আমরা অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন অ্যাপ্রোচ বের করি, একটা পার্টিকুলার এক বা একাধিক পার্টিকুলার পলিসি অ্যাপ্লাই করার জন্য যে টেকনিকটা আমি ফলো করি, এই পলিসিটা অ্যাপ্লাই করার জন্য যে টেকনিকটা আমি ফলো করি, সেই জিনিসটাকে আমরা কি ডাকি? সেই জিনিসটাকে ডাকি আমরা মেকানিজম, ঠিক আছে, সেই জিনিসটাকে ডাকি আমরা মেকানিজম। সো মেকানিজম গ্রেডিং পলিসির ক্ষেত্রে যদি ফর এক্সাম্পল একটু কথা বলি, যে আমরা বলছি যে একটা পলিসি কি হইতেছে, আমাদের লেটস ধরেন আমাদের ফর এক্সাম্পল কথার কথা বলতেছি, যে আমাদের ধরেন একটা এক্সওয়াইজেড একটা যে কোনো একটা ইউনিভার্সিটিতে গ্রেডিং পলিসি হচ্ছে এফ অথবা পাস, ঠিক আছে, হয় ফেল করবে একটা পার্টিকুলার কোর্সে, হয় ফেল করবে নাহলে পাস করবে, এটা হচ্ছে পলিসি। এর মাঝামাঝি এর বাইরে কোনো গ্রেডিং নেই। তাহলে এখন ফেল করার জন্য মেকানিজমটা তাহলে কি হবে? ফেল করার জন্য মেকানিজম হবে সে হয়তো 0 থেকে 50 এর ভিতরে একটা মার্ক পাইছে, এটা হচ্ছে একটা মেকানিজম, বুঝছেন, এটা হচ্ছে মেকানিজম। এরপরে পাস করার মেকানিজম কি? সে হয়তো 51 থেকে 100 এর ভিতরে একটা মার্ক পাইছে, ঠিক আছে। সো আমি কি করলাম, প্রথমে আমি বলে দিলাম আমি পলিসি ডিফাইন করলাম কি, যে একটা XYZ ইনস্টিটিউশনে হয় স্টুডেন্টরা পাস করে নাহলে স্টুডেন্টরা ফেল করে। তো পাস এবং ফেল করার পলিসি আমি কি বলে দিলাম, যে পলিসি আমার দুইটা, হয় তুমি পাস করবে নাহলে তুমি ফেল করবা। এখন এই পাস করবা না ফেল করবা এটা ডিসাইড করার জন্য যে টেকনিকটা আমি ফলো করতেছি সেটাকে আমরা ডাকতেছি মেকানিজম। সো এই ক্ষেত্রে আমার টেকনিকটা কি? এক্ষেত্রে আমার টেকনিকটা হচ্ছে ওই স্টুডেন্ট যদি কোন একটা স্টুডেন্ট যদি 0 থেকে 50 এর মধ্যে একটা স্কোর করে তাহলে আমি তাকে ফেল বলবো, আর এই স্টুডেন্টটা যদি 51 থেকে 100 এর ভিতরে একটা স্কোর করে তাহলে আমি তাকে পাস বলবো। সো পলিসি এবং মেকানিজমের ডিফারেন্সটা কি বুঝা গেছে? পলিসি ইজ হোয়াট ইজ ডিফাইন্ড এন্ড মেকানিজম ইজ হোয়াট উই ডু ইন অর্ডার টু অ্যাড্রেস দ্য পলিসিস। এটা হচ্ছে মেইনলি পলিসি এবং মেকানিজমের মেইন মানে ডিসকাশনটা। এটা কি বুঝাইতে পারছি? সো পলিসিতে আমরা বেসিক্যালি বলে দিব যে অপারেটিং সিস্টেমকে ঠিক কিভাবে প্রোটেকশন দেওয়া হবে। এবার অপারেটিং সিস্টেমের কনটেক্সটে যদি বলি, পলিসিতে ঠিক বলে দেওয়া হবে যে অপারেটিং সিস্টেমকে ঠিক কি অ্যাসপেক্টে প্রোটেকশন দেওয়া হবে, আর মেকানিজম হচ্ছে সেই টেকনিক গুলো যেগুলো ফলো করে আমরা হচ্ছে পলিসিকে কি করব, বাস্তবায়ন করব বা ইমপ্লিমেন্ট করব। সো এই হচ্ছে আমাদের পলিসি এবং মেকানিজমের মেইনলি ডিসকাশন। যদি না বুঝেন একটু থামায় আনসার। সো ডোমেইন অফ প্রোটেকশন, এখানে কি হয়েছে, রিংস অফ প্রোটেকশন সেপারেট ফাংশনস ইনটু ডোমেইন and order them hierarchically. সো আমাদের হচ্ছে বেসিক্যালি মানে রিংস অফ প্রোটেকশন থাকে, যে এইখানে হইতেছে বিভিন্ন স্টেজে প্রোটেকশন লেভেল থাকে, যে প্রোটেকশন লেভেল 1 2 3, মানে একটা রিংস অফ প্রোটেকশন সেপারেট ফাংশনস ইনটু ডোমেইনস এন্ড অর্ডার দেম হায়ারার্কিক্যালি। সো এটাতে এই রিংটা দিয়ে আমি আসলে বেসিক্যালি কি বুঝাচ্ছি আমি যদি একটু বুঝাই। সো ধরেন এইরকম একটা রিং আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আমি যদি এটাকে জাস্ট এ মিনিট, ওকে
সো এরকম একটা রিং এর মতো কনসেপ্ট লেটস আমি যদি চিন্তা করতে চাই, সো বেসিক্যালি কি হচ্ছে দেখেন, এই রিং এ যারা আছে তারা হচ্ছে এই ডোমেইনটাকে হোল্ড করে, ঠিক আছে। এই রিং এ হইতেছে কিছু ফাংশন আছে আমার, হ্যাঁ। সো এই ফাংশন গুলোর লেটস ধরেন যে যারা নর্মাল ইউজার বা যে কোনো ইউজার এসে কি করতে পারে, যে কোনো ইউজার এসে এই ফাংশন গুলো ইউজ করতে পারে। লেটস এই ফাংশন গুলোর মধ্যে হচ্ছে কম্পিউটার টার্ন অন করার জন্য যা যা ফাংশনালিটি লাগে এই রিং এর ভিতরে, এই বা এই ডোমেইনের ভিতর এক একটা রিং এর সার্কেল হচ্ছে এক একটা ডোমেইন, ঠিক আছে। এটাকে আমি ডোমেইন D1 বললাম, এটাকে আমি ডোমেইন D2 বললাম, এটাকে আমি ডোমেইন D3 বললাম, আর এই লাস্টের ডোমেইনটাকে বললাম আমি D4, ঠিক আছে। সো একটা ইউজার যখন মানে যে কোনো ইউজারকে আমি সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করছি, যে কোনো ইউজার এসে সবার আগে কি করতে পারে, আবার D1 এ অ্যাক্সেস করতে পারে, যেটা সবচেয়ে আউটার লেয়ারটা। আউটার লেয়ার অ্যাক্সেস করে সে কি করতে পারে, এমন ফাংশনগুলো ইউজ করতে পারে যেটা সবার জন্য কেমন, লেটস সে পিসি টার্ন অন, ঠিক আছে। এরকম একটা ফাংশন হয়তো আমার লেখা আছে ওএস এ, পিসি টার্ন অফ, এই জিনিসটা সে কি করতে পারে, এক্সিকিউট করতে পারে। তারপরে কি আছে, সেকেন্ড আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে D2 লেয়ার। D2 লেয়ার হচ্ছে একটু অ্যাডভান্স লেয়ার। এখানে হয়তো সে হয়তো কোন একটা পার্টিকুলার লেটস একটা পার্টিকুলার প্রোগ্রামের কাজ করতে পারে। এইটা আবার হয়তো এই D2 লেয়ারে হয়তো সব ইউজারকে অ্যাক্সেস দেওয়া হয় নাই। এরপরে সিমিলারলি হইতেছে D3 লেয়ার। D3 লেয়ারে হয়তো সব ইউজারকে কি করা হয় নাই, অ্যাক্সেস দেওয়া হয় নাই, কিছু কিছু ইউজারকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। আর লাস্টলি আরেকটা লেয়ার কি আছে, D4 লেয়ার। এই লেয়ারে একমাত্র খুব হাই প্রিভিলেজ যারা, এইচপি হাই প্রিভিলেজ যারা, তাদেরকে হইতেছে বেসিক্যালি অ্যাক্সেস দেওয়া হয়েছে, ঠিক আছে। সো দেখেন এখানে এটাই বলছে যে রিংস অফ প্রোটেকশন সেপারেট ফাংশনস ইনটু ডোমেইন। সো এক একটা রিংকে এক একটা ডোমেইন হিসেবে আইডেন্টিফাই করছে, এবং প্রত্যেকটা ডোমেইনে আলাদা আলাদা ফাংশনস আছে, এন্ড অর্ডার দেম হায়ারার্কিক্যালি। সো দেখেন আমাদের কিন্তু আসলে একটা হায়ারার্কি মেইনটেইন হয়েছে, যে ডোমেইন 1 একটা হায়ারার্কিতে আছে, ডোমেইন 2 একটা হায়ারার্কিতে আছে, ডোমেইন 3 একটা হায়ারার্কিতে আছে, ডোমেইন 4 একটা হায়ারার্কিতে আছে। সো ডোমেইনের হায়ারার্কিটা আমরা মেইনটেইন করতেছি। সো কম্পিউটার ক্যান বি ট্রিটেড অ্যাজ এ প্রসেস এন্ড অবজেক্টস। সো হার্ডওয়্যার অবজেক্টস সাচ এজ সফটওয়্যার অবজেক্টস, আমি এগুলো বলছি। সফটওয়্যার অবজেক্টের মধ্যে যেগুলো আছে, যে সাচ এজ ফাইল সিস্টেম নিয়ে একটু আগে আমি কথা বলতেছিলাম, প্রোগ্রাম, সেমাফোর এটসেট্রা। Process, for example, should only have access to objects it currently requires complete its task, the need to know principle. So এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে প্রসেস, জাস্ট এ মিনিট। সো প্রসেস ফর এক্সাম্পল কি বলতেছে, প্রসেস ফর এক্সাম্পল should only have access to objects it currently requires to complete its task. সো কি বলতে চাচ্ছে, এটার মানেটা কি, কেউ একটু আমাকে বলতে পারবেন, জাস্ট একটু ট্রাই করতে পারবেন, এনিওয়ান একটু ট্রাই করে দেখেন, মানে এটা কি বলতেছে। একটা প্রসেস রান হওয়ার জন্য মানে যে সফটওয়্যার বা হার্ডওয়্যার লাগবে শুধু ওগুলাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট। সো প্রসেস যতটুকু তার দরকার, অবজেক্ট দুই ধরনের হইতে পারে, বাই দিস টাইম উই অলরেডি নো। অবজেক্ট হচ্ছে একটা হার্ডওয়্যার হইতে পারে, এই যে এখানে লেখা হার্ডওয়্যার, অথবা একটা সফটওয়্যার হইতে পারে। সো একটা পার্টিকুলার প্রসেসে ঠিক যতটুকু দরকার ততটুকুই হইতেছে তাকে অ্যালোকেট করা হবে, হার্ডওয়্যার বোথ সফটওয়্যার। সো এটা একটু অনেকটা চিন্তা করতে পারেন, এটা আপনাদের রিয়েল লাইফ একটা এক্সাম্পলের সাথে আমি যদি সিমিলারিটি খোঁজার চেষ্টা করি, যে ধরেন অপারেটিং সিস্টেম বইটা অনেক বড়, এন্ড এত বড় বইয়ে সবকিছু তো আর আপনাকে আমার পক্ষে জানানো সম্ভব না এই ছোট সেমিস্টারের ভিতরে, তাই না। তো আমরা যেই জিনিসগুলো জানি, যে যতটুকু না জানলে না, যে একটা স্টুডেন্ট অপারেটিং সিস্টেম কোর্সটা করা আছে, সে যতটুকু একদমই মিনিমাম না জানলে না, আমরা চেষ্টা করি সেই জিনিসটা আপনাদেরকে মেক শিওর করা, যে আপনারা ওই জিনিসটুকু জানেন, যে নিড টু নো, যে তোমার যতটুকু জানা দরকার ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য আমি তোমাকে ততটুকু পড়াবো, এর বাইরে যে আমি তোমাকে বেশি কিছু বা আপনাকে বেশি কিছু পড়াবো না। তো এটাই হচ্ছে নিড টু নো প্রিন্সিপাল। এটা কি কারো কোনো কোশ্চেন আছে যে স্যার হোয়াট ইজ দ্য নিড টু নো প্রিন্সিপাল? আচ্ছা, যদি না থাকে তাহলে আই এম মুভিং ফরওয়ার্ড। ইমপ্লিমেন্টেশন ক্যান বি ভায়া প্রসেস অপারেটিং ইন এ প্রোটেকশন ডোমেইন। সো ইমপ্লিমেন্টেশনটা কি বলতেছে, ইমপ্লিমেন্টেশন ক্যান বি ভায়া প্রসেস অপারেটিং ইন এ প্রোটেকশন ডোমেইন। সো আমি হইতেছে এই যে ডোমেইন যেটা দেখাইলাম সেটার মধ্যে পার্টিকুলার ডোমেইনে যে আমি হইতেছে এটার ইমপ্লিমেন্টেশনটা এক্সিকিউট করব, যে একটা পার্টিকুলার ডোমেইনের ঠিক কতটুকু ফাংশনের অ্যাক্সেসিবিলিটি একটা প্রসেসকে দেওয়া হবে। জিনিসটা আরেকবার বলি, একটা পার্টিকুলার ডোমেইনে ধরেন এই ডোমেইনটার মধ্যে ঠিক কতটুকু অ্যাক্সেসিবিলিটি একটা পার্টিকুলার প্রসেসকে দেওয়া হবে। সো এই জিনিসটার কিছু পয়েন্টস আছে, স্পেসিফাই রিসোর্স প্রসেস মে অ্যাক্সেস। সো অলরেডি প্রসেসকে কিছু রিসোর্স স্পেসিফাই করে দেওয়া হবে, যে এই রিসোর্সগুলো তুমি অ্যাক্সেস করতে পারো। ইচ ডোমেইন স্পেসিফাই সেট অফ অবজেক্টস এন্ড টাইপস of operation on them ability to execute an operation on an object is an access right. So এই পয়েন্টটাকে আসলে এক্সপ্লেন করার জন্য এই জিনিসটা সবচেয়ে সুন্দর। সো আমার হচ্ছে
অবজেক্টের নেম আছে। সো ধরেন অবজেক্টের নেম হচ্ছে ধরেন লেটস এ ফাইল, আর রাইটের একটা সেট, রাইট সেট মানে কি, যে আমি কি করতে পারবো এই ফাইলটার মধ্যে, সেটা হচ্ছে আমার অ্যাক্সেস রাইট। সো ইটস লাইক এ টাপল। সো একটা ফাইল আছে, একটা ইউজার সে কি করতে পারবে ফাইলটার মধ্যে, আইদার সে রিড করতে পারবে, অথবা সে রিড রাইট দুইটাই করতে পারবে, অথবা সে রিড রাইট এক্সিকিউট সবই করতে পারবে, ঠিক আছে। সো বেসিক্যালি আমাকে যখন একটা এই ধরনের রিপ্রেজেন্টেশন দেওয়া হয়, তখন আমি সেটা দেখে কি বুঝি, যে আমি বেসিক্যালি কি করতে পারবো ফাইলটার মধ্যে। সো ধরেন আমার এখানে ধরেন লেটস সে আমি যদি র্যামের কথা ধরি, র্যাম কি আমার একটা হার্ডওয়্যার, এটা তো একটা সফটওয়্যার অবজেক্টের কথা চিন্তা করলাম। ধরেন আমাকে র্যামের কথাই চিন্তা করেন, র্যামের ভিতরে আমি কি করতে পারি, র্যামের থেকে কোনো একটা ডাটা রিড করতে পারি, কোন একটা ডাটা চাইলে রাইট করতেও পারি, নাও করতে পারি। সো ধরেন এই কন্ডিশনে আমাকে একটা প্রসেস P1 কে জাস্ট একটা র্যাম থেকে ডাটা রিড করার অপশন দেওয়া হয়েছে, আবার P2 নামে একটা প্রসেস ছিল, তাকে কি করা হয়েছে, র্যাম থেকে ডেটা রাইট করার শুধু অধিকার দেওয়া হয়েছে, যে তুমি শুধুমাত্র ডেটা রাইট করতে পারবে। আরেকটা প্রসেস আসছে লেটস ধরেন P4 কে কি করা হয়েছে, র্যামের ভিতরে রিড এন্ড রাইট দুইটাই করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা অলরেডি হয়তো বুঝতে পারতেছেন যে কিভাবে আসলে প্রত্যেকটা প্রসেস ওয়াইজ জিনিসগুলো আসলে ইয়ে করা হয়, যে তার যতটুকু দরকার, হয়তো প্রসেস 4 এর দুইটা কাজই করা দরকার, রিড এবং রাইট দুইটাই করা দরকার, নিড টু নো প্রিন্সিপাল ওয়াইজ তাকে দুইটা অ্যাক্সেসই দেওয়া হয়েছে। প্রসেস 2 এর ক্ষেত্রে হয়তো শুধু রাইট করা দরকার, তাকে রাইট করতে দেওয়া হয়েছে। প্রসেস 1 এর ক্ষেত্রে শুধু রিড করার প্রয়োজন, তাকে শুধু রিড করতে দেওয়া হয়েছে। সো এই যে দেখেন ডোমেইনস মে শেয়ার অ্যাক্সেস রাইটস, আমরা সামনে যখন আরেকটু দেখবো আরো ক্লিয়ার হবে জিনিসগুলো কি বোঝাচ্ছে। অ্যাসোসিয়েশন ক্যান বি স্ট্যাটিক অর ডাইনামিক। সো স্ট্যাটিক অর ডাইনামিক অ্যাসোসিয়েশন দিয়ে কি বোঝাচ্ছে, কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? হ্যালো, ল্যাবে এটা পড়ায় নাই আপনাদের? হ্যালো স্যার, আপনারা কি আছেন, আমার কথা শুনতেছেন? শুনতেছি স্যার। স্যার আহ, আছি স্যার। মানে ল্যাবে এই জিনিসটা কি কভার করছিল, মানে আপনাদের কি একদমই মনে নেই নাকি? আপনাদের তো আজকে অ্যাসাইনমেন্ট সাবমিশনও ছিল মানে এটার উপরে, একটু একটু ইয়ে করেন যে মানে কি মনে হয়। আচ্ছা, পারতে হবে না, জাস্ট আমার সাথে একটু শেয়ার করেন যে স্ট্যাটিক অর ডাইনামিক বলতে কি বোঝায়, মানে মানে এই জিনিসটা কি। আচ্ছা, আমি বলতেছি। সো স্ট্যাটিক অর ডাইনামিক অ্যাসোসিয়েশন বলতে কি বোঝাচ্ছে সেটা যদি একটু ব্যাখ্যা করি। স্ট্যাটিক বোঝাচ্ছে ধরেন যদি ইফ সেট অফ রিসোর্সেস available to the process is fixed, then fixed throughout the process lifetime, তাহলে তাহলে কি বলতেছে, throughout the process lifetime, then association is static, ঠিক আছে। সো আমার এই জিনিসটা আসলে কি বুঝাচ্ছে, সেটা যদি বলি, যে আমার কাছে এখন পর্যন্ত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার প্রসেস, আর একটা হচ্ছে ডোমেইন। ডোমেইন জিনিসটা কি, হোয়াট ইজ ডোমেইন গাইস, মানে ডোমেইন জিনিসটা কি? মানে একটু আগেই তো দেখাচ্ছিলাম জিনিসটা, যে এই যে এরকম একটা ডোমেইন আছে, মানে এই ডোমেইনের ভিতরে কি কি প্রপার্টি আছে, একটা অবজেক্ট আছে, আর এই অবজেক্টের কোরেসপন্ডিং অ্যাক্সেস রাইট আছে, ঠিক আছে। দুইটা জিনিস আছে একটা ডোমেইনের ইয়েতে, ঠিক আছে। সো এখন 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 আমরা কি বুঝাইতেছি, যে আমরা ডোমেইনটা জানি যে ডোমেইন ইজ এ কালেকশন অফ অবজেক্টস এন্ড অ্যাক্সেস রাইট, ঠিক আছে। এবং আমরা এখানে একটা স্ট্যাটিকে কি বলছি, ইফ সেট অফ রিসোর্সেস available to the process is fixed throughout the process lifetime, মানে প্রসেসটা যতক্ষণ পর্যন্ত এই রিসোর্সটা অ্যাক্সেস করতেছে, দেন এই অ্যাসোসিয়েশনটা স্ট্যাটিক, মানে আমার কোনোভাবেই রিসোর্সের কম বেশি চেঞ্জ হবে না, কোনো চেঞ্জই হবে না। তাহলে আমাকে বলেন তো ডাইনামিক অ্যাসোসিয়েশনটার ক্ষেত্রে কি হবে, একটু ট্রাই করেন তো। একটা অ্যাসোসিয়েশন যদি ডাইনামিক হয়, আমাকে কি একটু গেস করে বলতে পারবেন যে
if the association is dynamic, then what will be the different here? আচ্ছা, so basically dynamic যদি হয় তাহলে হ্যাঁ বুঝি নাই। স্যার রিসোর্সেস গুলো ডাইনামিকলি অ্যালোকেট করা যাবে। এক্স্যাক্টলি, সো আমরা বেসিক্যালি চাইলে যখন আমরা ডাইনামিক অ্যাসোসিয়েশনের কথা বলবো তখন আমরা বুঝবো যে একটা প্রসেসকে একটা প্রসেসকে সে যেই ডোমেইন এক্সিকিউট করতেছে, প্রসেসটা একটা ডোমেইন এক্সিকিউট করতেছে, তাই না? সো ডোমেইন এক্সিকিউট করতে করতে ধরেন লেটস সে আমি একটা সিচুয়েশন দিয়ে বুঝাই, ধরেন ও এমন একটা প্রসেস 1 একটা ডোমেইন অ্যাক্সেস করতেছে হার্ডওয়্যার লেভেলে র‍্যাম, হ্যাঁ র‍্যাম ইউজ করতেছে, র‍্যামের ভিতরে সে কি করতেছে রিড এন্ড রাইট করতেছে, বুঝছেন, রিড এন্ড রাইট করতেছে। এখন কোনো কারণে এই প্রসেসের দরকার হইতে পারে না যে সে আসলে সিপিইউটা এক্সিকিউট করতে চায়, সিপিইউর অ্যাটেনশন পেতে চায়। তো তখন আমরা তাকে কি করতেছি, তখন আমরা বেসিক্যালি তাকে কি করি, তখন আমরা কি করি, তাকে কি থামাই দিব যে না তোমার ডোমেইনে শুধু র‍্যামের অ্যাক্সেস আছে, তোমাকে আমি সিপিইউর অ্যাক্সেস দিব না? না, উই ডোন্ট ডু দ্যাট। আমরা তাকে কি করি, তখন ডাইনামিক্যালি যখন তার ডিমান্ড বুঝতে পারি তখন আমরা তাকে হইতেছে ডাইনামিক অ্যালোকেশনটা প্রোভাইড করি। তো তখন আমরা তাকে সিপিইউর যে অ্যাটেনশনটা সিপিইউতে এক্সিকিউশন করার একটা ক্যাপাসিটি হইতেছে তাকে আমরা প্রোভাইড করি। এই জিনিসটা কি বোঝা গেছে? হ্যালো, সো দেখেন এখানে একটা লাইন লেখা আছে, ইফ ডাইনামিক প্রসেসেস ক্যান ডোমেইন সুইচ, এই লাইনটা বেসিক্যালি এক্সপ্লেন করে। সো আপনি ছিলেন ডোমেইন র‍্যামের ডোমেইনে ছিলেন, আপনি র‍্যামের ডোমেইনে ছিলেন, দেন আপনি কি করতেছেন, সিপিইউর যে ডোমেইন আছে, মানে এইখানে যে আরেকটা ডোমেইন আছে, এটা তো ডোমেইন D1 লিখলাম এই র‍্যামের ডোমেইনটাকে, আপনি কি করতেছেন বেসিক্যালি সিপিইউর ডোমেইনে সুইচ করতেছেন, ঠিক আছে? সো এই জিনিসটাই বলছে ইফ ডাইনামিক প্রসেসেস ক্যান ডোমেইন সুইচ। সো এই জিনিসটাই বেসিক্যালি বোঝানো হয়েছে এখানে। সো এটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা এই জিনিসটা দেখি। সো নিড টু নো প্রিন্সিপাল ডোমেইন স্ট্রাকচার জিনিসটা আরেকবার আসছে, কি বলছে, প্রসেসেস শুড অনলি বি অ্যালাউড টু অ্যাক্সেস রিসোর্সেস হুইচ আর নেসেসারি ফর কমপ্লিটিং টাস্ক। মানে একটা পার্টিকুলার প্রসেস তার অপারেশন সাকসেসফুল করার জন্য ঠিক যতটুকু অ্যাক্সেস তাকে দেওয়া প্রয়োজন রিসোর্সে, তাকে ঠিক যতটুকু রিসোর্সে অ্যাক্সেস দেওয়া প্রয়োজন তাকে আমি ততটুকুই দিব, তার বেশি তাকে একটা ফোটাও বেশি রিসোর্সের অ্যাক্সেস দিব না। ধরেন একটা প্রসেসের তার অপারেশন পারফর্ম করার জন্য শুধু সিপিইউ আর র‍্যামের প্রয়োজন, তাকে আমি কখনোই নেভার এভার তাকে আমি কখনোই জিপিইউর অ্যাক্সেস দিব না। দিস ইজ মাই নিড টু নো প্রিন্সিপাল এনশিওর করার ট্রাই করে। দেন ডোমেইন হইতেছে সেট অফ অ্যাক্সেস রাইটস। সো এই যে দেখেন আমি একটু আগে যেখানে আঁকতেছিলাম, অ্যাক্সেস রাইট হচ্ছে এই যে অবজেক্ট নেম এন্ড রাইট সেট। সো এই যে দেখেন অবজেক্ট O3 O1 O2 এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট, আর এখানে হইতেছে আপনার প্রত্যেকটার জন্য কি দেওয়া আছে, এইখানে এক একটা অ্যাক্সেস রাইট দেওয়া আছে। সো কোনোটাতে রিড রাইট দুইটাই করা যায়, আবার একটাতে এক্সিকিউট করা যায়। সো এই ডায়াগ্রামটা একটু আমি বলবো, প্লিজ এটা একটু বোঝার চেষ্টা করেন আমার সাথে সাথে, না বুঝে একটু বললেন। সো আমার সাথে একটু সবাই একটু এই জায়গাটাতে একটু জাস্ট কমিউনিকেট করেন। D1 যে ডোমেইনটা, এটা কি বুঝতে পারতেছে এটা কিভাবে কাজ করতেছে? হাউ D1 ওয়ার্কিং হিয়ার, ডোমেইন D1 এখানে কি হচ্ছে আমাকে একটু বলতে পারবেন? জাস্ট একটু কমিউনিকেট করেন, মানে এতক্ষণ যে পড়াইলাম, মানে জাস্ট একটু কমিউনিকেট করেন। স্যার 22 জন আছেন, কেউ যদি একটু কমিউনিকেট না করেন তাহলে কিভাবে হবে? স্বাগত, নাবিদ, এনিওয়ান? স্যার হ্যাঁ স্যার একটু বলেন এই জায়গাটাতে কি হয়েছে, একটু বলেন আমাকে, জাস্ট একটু বলেন। ডোমেইন কি জিনিস সেটা বুঝছি, স্বাগত রিপ্লাই দিচ্ছেন নাকি? যে আনমিউট করছিলেন আমার সাথে একটু কথা বলেন, আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা কেউ একজন একটু রেসপন্ড করেন, আমি জাস্ট একটু মানে ক্লাসটা একটু মুভ ফরওয়ার্ড করি। মানে স্যার এখানে ডোমেইনটা হচ্ছে আসলে ফাইলগুলো হচ্ছে কোনটার মানে রাইট রিড করা যাবে ওগুলার হচ্ছে একটা অ্যাক্সেস থাকে লিস্ট করা। হ্যাঁ একটা ডোমেইনে কি থাকতেছে, আমরা যদি সহজভাবে চিন্তা করি, এই যে একটা ডোমেইন, এই ডোমেইনের ভিতরে কি আছে, এই ডোমেইনের ভিতরে বিভিন্ন অবজেক্টের পয়েন্টার আছে, তাই না? বিভিন্ন অবজেক্ট আছে, অবজেক্ট 3 অবজেক্ট 1 অবজেক্ট 2, এন্ড এই অবজেক্টগুলো কি হইতে পারে, আইদার সফটওয়্যার অথবা হার্ডওয়্যার, ইয়েস অর নো? জি স্যার। yes, sir. এখন এই অবজেক্টগুলো এক একটা সফটওয়্যার বা হার্ডওয়্যার হতে পারে। এখন এই অবজেক্টগুলোর ইয়েতে আমি কি করতে পারি, প্রত্যেকটার সাথে কি কি মানে কি কি প্রিভিলেজ আছে, অ্যাক্সেস রাইট সেট আছে, সেই জিনিসটা দেওয়া আছে। সো ধরেন
অবজেক্ট 3 এর জন্য রিড রাইট আছে, অবজেক্ট 1 এর জন্য রিড রাইট আছে, অবজেক্ট 2 এর জন্য এক্সিকিউট আছে। এইটুকু কি ক্লিয়ার? ডোমেইনটা বুঝতে পারছি? ডোমেইনে জি কোনো স্যার। ডাউট আছে কিনা? আচ্ছা, তাহলে যদি ডোমেইন 1 বুঝি তাহলে আমাকে ডোমেইন 2 আর 3 এর মধ্যে এই জায়গাটা একটু বুঝান তো। মানে আমি আপনাদেরকে সাথে ডিসকাস করব, মানে ডিসকাস করে বোঝার চেষ্টা করব যে জিনিসটা কি, আমরা একটা ডিসকাশন করি। সো ডোমেইন 2 তে দেখেন একটা অবজেক্ট আছে, অবজেক্ট 2, তার হইতেছে রাইট অ্যাক্সেস আছে। আর ডোমেইন 3 তে দেখেন অবজেক্ট 1 আর অবজেক্ট 3 আছে, তার হচ্ছে এক্সিকিউট এবং রিড অ্যাক্সেস আছে। মিনওয়াইল এটা একটা কি কমন পার্ট না এই ডোমেইন 2 আর ডোমেইন 3 এর মধ্যে, এই পোরশনটুকু? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস। এই জায়গাটার ভিতরে দেখেন আরেকটা অবজেক্ট আছে, খেয়াল করেন এই জিনিস, এই জায়গাটার ভিতরে আরেকটা অবজেক্ট আছে, অবজেক্ট 4, সেটা হচ্ছে প্রিন্ট করতে পারতেছে। মানে ধরেন এই অবজেক্ট হচ্ছে একটা প্রিন্টার, হ্যাঁ, অবজেক্ট 4 হচ্ছে একটা প্রিন্টার। সো আপনি যদি চিন্তা করেন যে এইখানে একটা প্রসেস P1 আছে, সে হইতেছে রাইট করতে পারে, এবং এখানে একটা প্রসেস P2, এখানে হইতেছে প্রসেস আরেকটা, ধরেন আরেকটা প্রসেস আসছে P2, সে হইতেছে ডোমেইন 3 এক্সিকিউট করতেছে, ডোমেইন 2 এক্সিকিউট করতেছে প্রসেস 1, ডোমেইন 3 এক্সিকিউট করতেছে প্রসেস 2। তো দুইজনেরই যখন আসলে কোনো একটা কারণে প্রিন্ট করার দরকার পড়বে, তার মানে কি তারা এই কমন ইয়েটা অ্যাক্সেস করতে পারবে না, কমন প্লেসটা অ্যাক্সেস করতে পারবে না, কমন অবজেক্ট অ্যাক্সেস করে প্রিন্ট অপারেশনটা ঘটাতে পারবে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। বুঝা গেছে যে ডোমেইন জিনিসটা কি? সো এখানে আমরা বেসিক্যালি এই 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 জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? যে কমনও থাকতে পারে দুইজনের ভিতরে, একটা ডোমেইনে কমন পজিশনও থাকতে পারে, যেখানে কমন অবজেক্ট থাকতে পারে। সো এইরকম একটা লাইভ এক্সাম্পল কেউ একটু চিন্তা করে বলতে পারবেন যে স্যার আমি এরকম একটা এক্সাম্পল ব্র্যাকের ভিতরে দেখছি? কেউ আমাকে একটু বলতে পারবেন? আপনার চোখের সামনেই ছিল, মানে ডোমেইনের এই কন্ডিশনটা দিয়ে একটু কেউ বলতে পারবেন? একদম লাইভ একটা এক্সাম্পল আছে আপনার চোখের সামনে, একটু চিন্তা করেন তো, প্রিন্টারের কোন একটা এক্সাম্পল মনে পড়ে কিনা? বলে দিলাম। স্যার যে ক্যাম্পাস প্রিন্টার গুলো। এক্স্যাক্টলি। সো আপনি যদি চিন্তা করেন আপনার ইউনিভার্সিটিতে একটা প্রিন্টার আছে, ঠিক আছে, একটাই প্রিন্টার আছে লেটস সে। এখন আপনি হইতেছে ইউজার 1, আপনার বন্ধু হচ্ছে ইউজার 2, আপনার আরেকটা বন্ধু ইউজার 3, আরেকটা বন্ধু হচ্ছে ইউজার 4। সো সবাই হইতেছে প্রত্যেকে এক একটা কম্পিউটার ইউজ করতেছে, এই প্রত্যেকটা ইউজার হচ্ছে এক একটা কম্পিউটার, হ্যাঁ, ইউজাররা ইউজ করতেছে। এখন আপনি তো আপনার কম্পিউটারে যে কোনো কিছু করতে পারেন, আপনি আপনার কম্পিউটারে অ্যাসাইনমেন্ট করতে পারেন। ধরেন ইউজার 1 হচ্ছে অ্যাসাইনমেন্ট করতেছে, ইউজার 2 হচ্ছে কম্পিউটারে একটা ভিডিও দেখতেছে, ইউজার 3 হচ্ছে একটা কোড লিখতেছে, ইউজার 4 হইতেছে কোন একটা প্রিন্ট করার জন্য বা কিছু একটা করতেছে। সো এখন যখন সবাই মিলে এই প্রিন্টারটা ইউজ করতে আসবে, তখন কি কখনো এমন হইছে যে একজনের প্রিন্টের কারণে আরেকজনের প্রিন্টের ইনফরমেশন হারাই গেছে? এই ব্যাপারটা কি কখনো হইছে? সবাই যখন একটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে আসছেন, চারজন বন্ধু যখন একটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে এসে চারজনই প্রিন্টে ক্লিক করছেন একই সাথে, কখনো কি হয়েছে প্রিন্ট হারাই গেছে, প্রিন্ট করার ডিটেলস? মানে আপনি একটা জিনিস প্রিন্ট করতে চাইছেন, এটা হারাই গেছে, এরকম হয়েছে কখনো? না স্যার। তার মানে বেসিক্যালি ওরা একটা কিউ মেনটেন করে। আপনারা যদি প্রিন্টারে কখনো লুক আপ করেন দেখবেন একটা কিউ মেনটেন হয়, যে আপনার মেইলের রেসপেক্ট একটা প্রিন্টিং ইনস্ট্রাকশন রানিং থাকতে পারে বা পেন্ডিং থাকতে পারে, আপনার ফ্রেন্ডের মেইলের রেসপেক্ট একটা প্রিন্টিং ইনস্ট্রাকশন পেন্ডিং থাকতে পারে। এরকম ভাবে বেসিক্যালি কি হইতেছে, ডোমেইন স্পেসিফিক ভাবে জিনিসগুলো কন্ট্রোল করা হইতেছে। সো লেটস সে D3 যখন এই প্রিন্টারে কাজ করতেছে, বিষয়টা এমন হবে না যে D2 এসে এটাকে এক্সিকিউট করার ট্রাই করবে। ট্রাই করতে পারে, না ট্রাই করলে ট্রাই করতে অসুবিধা নাই, বাট যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা অকুপাইড থাকবে কেউ একজন, তখন হইতেছে আরেকজন ইমিডিয়েটলি সেটা করতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন না। বাট ইটস কমন বিটুইন দিস টু। ওকে, সো ডোমেইন ইমপ্লিমেন্টেশন ইন ইউনিক্সে কি করছে? সো ইউনিক্সে ডোমেইন মানে ইউনিক্স বলতে বুঝাইতেছে যে মানে ইউনিক্স টাইপ অপারেটিং সিস্টেম যেগুলো আছে, যে বিভিন্ন ধরনের আপনাদের হয়তো ইয়ে দেখাচ্ছে, উবুন্টু নেটসেক এগুলো দেখানো হচ্ছে, আর্চ লিনাক্স এরকম বিভিন্ন গুলো আছে। সো এগুলো তো লিনাক্সেরই ডিস্ট্রো বেসিক্যালি। সো ডোমেনে একটা ইউজার আইডি দেওয়া আছে। ইউজার আইডিটা কি জিনিস? ইটস এ ইউনিক ইনফরমেশন, ঠিক আছে? ইউজার আইডি হচ্ছে একটা ডোমেনে পার্টিকুলার ইউজার ইনফরমেশন। ডোমেন সুইচ অ্যাকমপ্লিশড ভায়া ফাইল সিস্টেম, মানে একটা ডোমেন থেকে আমি ডোমেন 1 এ আসছি লেটস সে, আমি ডোমেন 1 থেকে ডোমেন 2 তে যেতে চাই, এটা কিভাবে করতে পারি? এটা করতে পারি এটা ভায়া ফাইল সিস্টেমের থ্রুতে আমি এটা করতে পারি। ইচ ফাইল হ্যাজ অ্যাসোসিয়েটেড উইথ ইট এ ডোমেইন বিট, এটা হচ্ছে সেট ইউআইডি। সেট ইউআইডিটা বেসিক্যালি কি করে? সেট ইউআইডিটা বেসিক্যালি যেটা করে যে একজন ইউজারকে আরেকজন ইউজার থেকে কি করতেছে,
সেপারেট করতেছে, ঠিক আছে? ইচ ফাইল হ্যাজ অ্যাসোসিয়েটেড উইথ ইট এ ডোমেন বিট। সো হোয়েন ফাইল ইজ এক্সিকিউটেড এন্ড সেট ইউআইডি ইজ ইকুয়ালস টু 1 বা অন, then user id is set to owner of the file being executed. When execution completes, user id is reset. So এই পয়েন্ট একটু ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে আসলে হচ্ছে কি, এই জায়গাটা একটু বোঝার মতো একটা বিষয় আছে। সো বেসিক্যালি যেটা হয় যে আমি যদি একটু 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 কনটেক্সট এনে বলি, যে একটা এক্সাম্পল কনসিডার করেন যে যেখানে একটা ইউজার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে চায়। সো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সে যেটা করতেছে, সে হইতেছে একটা ডেটাবেস হচ্ছে সে অ্যাক্সেস করতে চায়, যে এই ধরেন আমার একটা পাসওয়ার্ড চেঞ্জ, আমার কম্পিউটার একটা আমি ধরেন এই কম্পিউটারটা অনেকজন ইউজ করতে পারে, ঠিক আছে? আমাদের তো এখন একটা ব্র্যাকের পিসি কি অনেকে ইউজ করতে পারে না? ইয়েস অর নো, পারে কিনা? হ্যালো, Yes, sir. সো হ্যাঁ, বেসিক্যালি পারে। হ্যাঁ পারে। সো বেসিক্যালি জিনিসটা যেটা করতেছে অপারেটিং সিস্টেম, খেয়াল করেন যে ধরেন আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে আসেন, ধরেন আপনাদের সবার উপর একটা ইউজার আছে, সে হচ্ছে রুট ইউজার, ঠিক আছে? তার কাছে সবকিছুর প্রিভিলেজ আছে, ধরেন এটা হচ্ছে ব্র্যাক অথরিটি, ঠিক আছে? তার কাছে সবকিছুর অ্যাক্সেস আছে। তো আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যখন এই পিসিতে আসেন, তখন ধরেন একটা পার্টিকুলার পাসওয়ার্ডের ডেটাবেস আপনাকে হয়তো অ্যাক্সেস করতে হয়, ঠিক আছে? এটা পার্টিকুলার পাসওয়ার্ডের ডেটাবেস থেকে পাসওয়ার্ড নিয়ে আপনি আপনার জন্য নতুন পাসওয়ার্ডটা সেট করেন। সিচুয়েশনটা এরকম। So, এখন কথা হচ্ছে যে এই পাসওয়ার্ডের যে ডেটাবেস, এটা অনলি allowed to access by the root user. Keep that in mind. This password database is only allowed to access by the root user. So এখন যখন একটা নরমাল ইউজার আসে, ধরেন আপনি, আমি বা আমরা যারা যখন আসি, তখন আমাদেরকে কি করা হয়? আমাদেরকে একটা সেট ইউআইডি এর মতো একটা বিট দেওয়া হয়। সো এই বিটটা কি করে? এই বিটটাই যে এখানে যেটা লেখা আছে যে সেট ইউআইডি ইকুয়ালস টু 1। সো তখন যেটা হয়, যখন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে আসেন, তখন যেহেতু আমাকে বলা আছে যে এই পাসওয়ার্ড ডেটাবেসের ওনার হচ্ছে রুট, ঠিক আছে? এই পাসওয়ার্ড ডেটাবেসের ওনার রুট, বাট যেহেতু তুমি লগ ইন করার সাথে সাথে তোমার সেট ইউআইডি 1 হয়ে গেছে বা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি ফর দ্য টাইম বিং ধরে নিচ্ছি। কেউ কি কিছু বলছেন? স্যার আমি কি ক্লাসটা একটু লিভ করতে পারি? ও হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ, নো প্রবলেম। আচ্ছা, সো সে যেটা বোঝাচ্ছে যে আমি যখন নাকি এই ওনার যখন নাকি বেসিক্যালি রুট ইউজার, যেহেতু এই পাসওয়ার্ড ডেটাবেসের ওনার, সো এখানে আমি কি করতে চাচ্ছি? এখানে আমি বেসিক্যালি যেটা করতে চাচ্ছি যে আমি এই পার্টিকুলার যে ডেটাবেসের যে ইনফরমেশনটা আছে, সেটার আপাতত আমি ওনার হিসেবে অ্যাক্ট করতে চাচ্ছি। এই ব্যাপারটা কি বোঝা গেছে আমি যে লাইনটা বলছি? হ্যালো, আমি কি পয়েন্টটা বুঝাতে পারছি? আচ্ছা, না বুঝাতে পারলে আমি জিনিসটা আরেকবার বলি, যদি কারো কাছে কনফিউশন থাকে। সো লেটস সে রুট ইউজার বলতে কাকে বুঝাচ্ছি? ব্র্যাক ইউনিভার্সিটিকে বুঝাচ্ছি। ব্র্যাক ইউনিভার্সিটি সবকিছুতে অ্যাক্সেস আছে, হাইয়েস্ট প্রিভিলেজড ইউজার, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে রুট ইউজার। আর এখানে মিনওয়াইল রুট ইউজারের পরে আমার এখানে হইতেছে ধরেন একটা পাসওয়ার্ডের ডেটাবেস আছে, যেটা আমার অ্যাক্সেস করা খুব জরুরি, ঠিক আছে? বাট এই পাসওয়ার্ড ডেটাবেসের ওনার হচ্ছে রুট ইউজার, এটার ওনার হচ্ছে রুট ইউজার। এখন কোনো কারণে নর্মাল ইউজার লাইক মি, ইউ অর এনিওয়ান এলস হু ওয়ান্টস টু অ্যাক্সেস দিস পাসওয়ার্ড ডেটাবেস, তাদের হইতেছে কোনো একটা কারণে এই পাসওয়ার্ড ডেটাবেসটা অ্যাক্সেস করা লাগলো। লেটস সে পাসওয়ার্ডটা সে চেঞ্জ করতে চাচ্ছে, বা এনি আদার রিজন এই ডেটাবেসটা সে অ্যাক্সেস করতে চায়। বাই দ্য ওয়ে, এই পুরো জিনিসটা কিন্তু, এই পাসওয়ার্ড ডেটাবেসটা কিন্তু একটা কম্পিউটার সিস্টেমের ভিতরে আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল। এবং রুট ইউজারটা তো আমি বুঝতেই পারতেছি কি সবচেয়ে হাইয়েস্ট প্রিভিলেজ ইউজার। সো রুট ইউজার চাইলেই তো যে কোনো সময় পাসওয়ার্ড ডেটাবেসটা ইউজ করতে পারে। বাট হোয়াট ইফ যদি আপনারও কোনো কারণে এই পাসওয়ার্ড ডেটাবেসটা অ্যাক্সেস করা লাগে, তখন যেটা করা হয়, অপারেটিং সিস্টেম যেটা করে যে সে সেট ইউআইডিটাকে অন করে রাখে। সেট ইউআইডিটা অন করার ফলে যেটা হয়, যখন ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার 4 তারা যখন এইখানে কোনো একটা কারণে পাসওয়ার্ড ডেটাবেসটা অ্যাক্সেস করতে আসে, ফর দ্য টাইম বিং যখন দেখে যে সেট ইউআইডিটা অন, তখন বেসিক্যালি এই পাসওয়ার্ড ডেটাবেসে আপনাকে সিম্পলি অ্যাক্সেস দিয়ে দিবে। যখন আপনার অ্যাক্সেস করা শেষ হয়ে যাবে, পাসওয়ার্ড ডেটাবেসের চাহিদা শেষ হয়ে যাবে, তখন কি করবে? when execution is complete, user id is reset, মানে হইতেছে আপনার থেকে ওই সেট ইউআইডি বিটটা ইনভ্যালিড করে দেওয়া হবে, যাতে আপনি আর ফার্দার অ্যাক্সেস করতে না পারেন। সো আপনাকে একটা টেম্পোরারি অ্যাক্সেস দেওয়া হইতেছে। এই জিনিসটা কি বোঝা গেছে? যে যখনই আপনার বেসিক্যালি হচ্ছে যে আপনার হচ্ছে সেট ইউআইডি এনাবলড অবস্থায় থাকবে, তখন যে কেউ এসে
ওই পার্টিকুলার যেটা পার্টিকুলারলি যেই প্রপার্টিটা রুট ইউজারের কাছে অ্যাক্সেসেবল ছিল বা রুট ইউজার অনলি এটাকে ইউজ করতে পারতো, এটা তখন আপনিও চাইলে ইউজ করতে পারবেন, কারণ সিস্টেম তখন আপনাকে রুট ইউজারের মতো ইয়ে করবে, রেপ্লিকেট করবে। সিস্টেম তখন ভাববে, যখন আপনার সেট ইউআইডিটা অন দেখবে, সিস্টেম তখন ভাববে আপনি আসলে কি রুট ইউজার, এবং আপনাকে ওই পাসওয়ার্ড ডেটাবেজে অ্যাক্সেস দিবে। সো এটা হচ্ছে সামটাইমস ডোমেনে আপনাকে প্রিভিলেজ দেওয়া হয়। সো ডোমেন সুইচ অ্যাকমপ্লিশড ভায়া পাসওয়ার্ডস, su commands temporarily switches to another user's domain when other domains password provided. সো সামটাইমস এটা হইতে পারে যে আপনি হইতেছে অন্য একটা ডোমেনে যদি পাসওয়ার্ড দেন, তাহলে হইতেছে su কমান্ডের থ্রুতে, তাহলে হইতেছে আপনি ডোমেন সুইচ করতে পারেন। So domain switching via commands, sudo commands prefix executes specified command in another domain if original domain has privilege or password given. So basically হচ্ছে যে sudo command দিয়ে হইতেছে prefix execute করে specified command এর থ্রুতে হইতেছে আপনি আরেকটা ডোমেনে সুইচ করতে পারেন। ওকে, সো দুই ধরনের ডোমেন সুইচ হতে পারে, ভায়া পাসওয়ার্ড, আরেকটা হইতেছে ভায়া কমান্ডস। ঠিক আছে, সো এই পর্যন্ত আমরা দেখলাম। আমি কি ক্লাসটা একটু আগাবো? হ্যালো, Yes, sir. ওকে, ঠিক আছে। 10টা পর্যন্ত দিব, 10টা 10 এরকম, এর বেশি যাব না আসলে। এই স্লাইডটা খুব ইজি, এই স্লাইডটা পড়াই দিলে আসলে আপনাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আচ্ছা। So এখানে domain implementation in Android apps, app IDs. So in Android distinct user ID are provided on per application basis. So প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, আপনি যে অ্যাপ্লিকেশনটাই আপনি এখন আপনি ইউজ করতেছেন, ধরেন আপনার সিস্টেম হইতেছে ডিসকর্ড আছে, তারপরে হইতেছে কোন একটা গেম আছে, লেটস ধরেন ক্ল্যাশ অফ ক্ল্যান, ঠিক আছে, তারপরে ধরেন কোন একটা ফেসবুক নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, তারপর মেসেঞ্জার আছে। সো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথে একটা করে ইউনিক আইডি দেওয়া হয়। When an application is installed, the install daemon assigns it a distinct user ID. প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার সাথে সাথেই তাকে একটা ডিস্টিংক্ট ইউজার আইডি দিয়ে দেওয়া হয়। সো ওই ইউজার আইডিটার সাথে কি করা হয়, ওই ইউজার আইডিটার সাথে এন্ড এ গ্রুপ আইডি, একটা গ্রুপ আইডিও দেওয়া হয় along with a private data directory. সো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার সাথে সাথে তাকে একটা ইউজার আইডি দিব, তাকে একটা গ্রুপ আইডি দিব এবং একটা প্রাইভেট ডাটা ডিরেক্টরি দিব, যেটা হচ্ছে /data/app name, মানে লেটস আপনার অ্যাপ নেম যদি ডিসকর্ড হয় তাহলে /data/data ডিসকর্ড হবে। ঠিক আছে, হুজ ওনারশিপ ইজ গ্রান্টেড টু দিস ইউআইডি অর জিআইডি কম্বিনেশন অ্যালোন। তার মানে বুঝাচ্ছে যে অনলি এই অ্যাপ্লিকেশন ইটসেলফ কি করতে পারবে, এই পার্টিকুলার ইউআইডি বা জিআইডি এর কম্বিনেশনটি ইউজ করে ডাটা ডিরেক্টরি থেকে নেসেসারি ইনফরমেশন কালেক্ট করতে পারবে। ধরেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোন একটা প্রসেস যদি প্রয়োজন পড়ে যে সে তার ডাটা ডিরেক্টরি থেকে কোন একটা ডাটা ফেচ করে ইউজ করবে, ধরেন লেটস সে ডিসকর্ড একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ডিসকর্ড। সো আমি ডিস লিখলাম সংক্ষেপে। সো ডিএস যদি আপনার মোবাইলের ভিতরে রান করার টাইমে যদি চিন্তা করে যে ডিসকর্ডের কোন একটা প্রসেস যদি চিন্তা করে যে আমার পার্টিকুলারলি এই লোকেশনেই এই ডিরেক্টরির কোন একটা ইনফরমেশন এখন দরকার রিড রাইট অর এক্সিকিউট করা, তাহলে সে কি করবে, যেহেতু সে উইদিন দ্য অ্যাপ ইটসেলফ, সো সেই আইডি বা ইউআইডি এর হেল্প নিয়ে সে হচ্ছে কি করতে পারবে, ওই জায়গা থেকে ইনফরমেশন অ্যাক্সেস করে সেটাকে প্রসেস বা ম্যানিপুলেট করে তার নির্ধারিত কাজ করতে পারবে। বাট হোয়াট ইফ কোন আরেকটা অ্যাপ্লিকেশন, ফেসবুক নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ফেসবুক নামে অ্যাপ্লিকেশন আসলো, ফেসবুক নামের অ্যাপ্লিকেশনে ক্ষেত্রে সে কি করতেছে, সে চাচ্ছে ডিসকর্ডের মধ্যে ইন্টারভিন করতে, ডিসকর্ডের মধ্যে কি ঘটনা ঘটতেছে ডিসকর্ড অ্যাপ্লিকেশনটার ভিতর সেটা সে দেখতে চায় বা সেটা সে জানতে চায়। আমার প্রশ্ন হচ্ছে এটা কি করতে দেওয়া রাইট হবে না রং হবে? ফেসবুক যদি চায় আপনার ডিসকর্ড অ্যাপ্লিকেশনের ভিতর আপনি কি করতেছেন সেটা জানতে চায়, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা, ইজ ইট এ রাইট থিং টু হ্যাপেন অর নট? হ্যালো, ধরেন আপনার ফোনে দুইটা অ্যাপ্লিকেশন আছে, ফেসবুক আর ডিসকর্ড।
আমাকে একটু বলেন যে আপনি কি মানে অ্যালাউ করবেন কিনা যে ফেসবুকে ডিসকর্ড অ্যাক্সেস করার জন্য? প্রশ্নটাকে আমি বুঝাইতে পারছি? মানে এটা সিম্পল কোশ্চেন স্যার, একটু শুনে অ্যান্সার দিলেও কিন্তু হয়। হ্যাঁ, কেউ কিছু বলবেন? তো কোশ্চেনটা আরেকবার স্যার। আচ্ছা, ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন, এখন ফেসবুক যদি চায় ডিসকর্ডকে অ্যাক্সেস করতে, আপনি কি সেটা অ্যালাউ করবেন? না স্যার। বা ডিসকর্ড যদি চায় ফেসবুকের কিছু অ্যাক্সেস করতে, সেটা কি অ্যালাউ করবেন? না স্যার। সো যেহেতু করবেন না, সো যেটা করা হয় যে এই যে ইউনিক আইডি বা জিআইডি দেওয়া হয়েছে না একসাথে, সো এগুলা হচ্ছে ধরেন ফেসবুকের জন্য আইডি হচ্ছে 1 আর জিআইডি হচ্ছে 24, ঠিক আছে? সো ফেসবুক শুধুমাত্র তার ডোমেনের ভিতরেই ঘোরাঘুরি করতে পারবে। আর ডিসকর্ডকে কি দেওয়া হয়েছে, ধরেন আইডি দেওয়া হয়েছে 2 আর জিআইডি দেওয়া হয়েছে 65। সো ডিসকর্ডও তার নিজস্ব এনভায়রনমেন্টের মধ্যে ঘোরাঘুরি করতে পারবে। এখন যদি ডিসকর্ড চিন্তা করে যে তাকে আসলে ফেসবুকে অ্যাক্সেস করতে হবে, তাহলে তার কি লাগবে বলেন তো? ফেসবুকের ইউআইডি আর জিআইডি টা লাগবে না? সেটা কি ডিসকর্ডের কাছে আছে? না স্যার। যেহেতু নাই, তার মানে এখানে কি দাঁড়াইতেছে, অ্যাপ্লিকেশন অন দ্য সেম ডিভাইস এনজয় দ্য সেম লেভেল অফ প্রোটেকশন প্রোভাইডেড বাই দ্য ইউনিক সিস্টেমস টু সেপারেট ইউজার। সো বেসিক্যালি প্রত্যেকটা অ্যাপ নিজেদের মতো ইন্ডিপেন্ডেন্টলি সিকিউরিটি এনশিওর করতে পারে। এ কুইক এন্ড সিম্পল ওয়ে টু প্রোভাইড আইসোলেশন। সো দেখেন দুইজনের মতো আইসোলেটেড আছে, সিকিউরিটি আছে এবং দুইজনের ইনফরমেশন প্রাইভেসিও আছে, ঠিক আছে? The mechanism is extended by modifying the kernel to allow certain operations such as network sockets only to members of a particular GID. তার মানে হইতেছে যে আপনি হইতেছে the mechanism is extended by modifying the kernel to allow certain operation network socket only to আমি পুরাটাই পড়ি, only to members of a particular group ID, for example AD inet 303. সো বেসিক্যালি যেটা বোঝাচ্ছে যে একটা পার্টিকুলার এই মেকানিজমটা এক্সটেন্ড করতেছে কি কার্নেলকে মডিফাই করার মাধ্যমে এবং একটা সার্টেন ডোমেনের ভিতরে এটা কাজ করতেছে, ঠিক আছে? এ ফার্দার এনহ্যান্সমেন্ট বাই অ্যান্ড্রয়েড ইজ টু ডিফাইন সার্টেন ইউজার আইডি অ্যাজ আইসোলেটেড প্রিভেন্টস দেম ফ্রম ইনিশিয়েটিং আরপিসি রিকোয়েস্ট টু এনি বাট এ বেয়ার মিনিমাম অফ সার্ভিস। সো মানে আরপিসি মানে কি, কার কোনো আইডিয়া আছে? আরপিসি মানে হচ্ছে রিমোট প্রসিডিওর কল, ঠিক আছে? আরপিসি মানে হচ্ছে রিমোট প্রসিডিওর কল। সো বেসিক্যালি যে জিনিসটা বোঝাচ্ছে যে আপনি সার্টেন রিমোট প্রসিডিওর কল বলতে কি বোঝাচ্ছে, ধরেন আপনার অ্যাপ্লিকেশন থেকে, আপনি যে ডিসকর্ড অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন, এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনি হইতেছে সার্টেন ইনফরমেশনকে, ধরেন ডিসকর্ড হচ্ছে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি হইতেছে রিমোটলি কোনো একটা এপিআই কে কল করতেছেন, ঠিক আছে? রিমোটলি কোনো একটা এন্ড পয়েন্টকে কল করতেছেন, ঠিক আছে? সো এগুলো হইতেছে আমরা বেসিক্যালি কি করতে পারি, সিকিউরলি হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? যে একজন যাতে আরেকজনের কলগুলো জানতে না পারে বা একজন যাতে আরেকজনের ইনফরমেশনে অ্যাক্সেস করতে না পারে। লেটস আপনি চাবেন না যে আপনি যখন একটা ফেসবুক অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, ফেসবুক যখন চালাচ্ছেন, তখন ইউ উইল নেভার ওয়ান্ট যে আপনি বেসিক্যালি ডিসকর্ডের কোনো একটা এপিআই কল করতে বা ডিসকর্ডের একটা এন্ড পয়েন্ট কল হোক, এটা আপনি চাবেন না। সো এই জিনিসগুলো হচ্ছে ওই ইউআইডি থ্রুতে আইসোলেশনটাকে এনশিওর করা হয়। সো এখানে একটা ছবি দেওয়া আছে অ্যাক্সেস ম্যাট্রিক্স, যে এখানে এটা দেখে কেউ কিছু একটু আমাকে একটু বলতে পারবেন যে এখানে হোয়াট ইজ হ্যাপেনিং? এনিওয়ান? এই জায়গাটার ভিতর কি হইতেছে? এনিওয়ান, এনিথিং? এখানে স্যার কোন ডোমেইনে কোন অবজেক্টের কি অ্যাক্সেস আছে ওটা। সো এখানে আমার প্রত্যেকটা রোতে ডোমেইন বলা আছে, ঠিক আছে? প্রত্যেকটা রোতে ডোমেইন বলা আছে আর কলামে অবজেক্ট বলা আছে, ঠিক আছে? কলামে অবজেক্ট বলা আছে, যেমন f1 দে ফাইল 1, f2 দে ফাইল 3, f3 দে ফাইল 3, আর এখানে হচ্ছে একটা হার্ডওয়্যার। সো এখানে দেখেন অবজেক্ট গুলো, ওই যে আমি বলছিলাম অবজেক্ট ক্যান বি সফটওয়্যার অর হার্ডওয়্যার। সো ফাইলগুলো হচ্ছে আমার সফটওয়্যার, 3টা ফাইল, আর প্রিন্টারটা হচ্ছে আমার হার্ডওয়্যার, ঠিক আছে? সো ডোমেন 1 এর কি অ্যাক্সেস আছে? ডোমেন 1 হইতেছে ফাইল 1 কে রিড করতে পারে, দেন ফাইল 3 কে রিড করতে পারে। ডোমেন 2 কি করতে পারে? ডোমেন 2 শুধুমাত্র প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারে। ডোমেন 3 তে কি অ্যাক্সেস দেওয়া আছে? ডোমেন 3 তে হচ্ছে শুধু ফাইল 2 কে রিড করার অ্যাক্সেস দেওয়া আছে আর ফাইল 3 কে এক্সিকিউট করার অ্যাক্সেস দেওয়া আছে। আর ডোমেন 4 এ কি করা হচ্ছে দেখেন, ফাইল 1 কে রিড এবং রাইট দুইটা করার অ্যাক্সেস দেওয়া আছে এবং
ফাইল 3 কে রিড এবং রাইট দুইটা ঘটনা ঘটানোরই অ্যাক্সেস দেওয়া আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাক্সেস ম্যাট্রিক্স, যেটাতে আসলে এক্সপ্লেন করা হইতেছে যে আপনার কোন ডোমেইনের ভিতরে কোন ধরনের অ্যাক্সেস প্রিভিলেজ এক্সিস্ট করে। এই ব্যাপারটা কি বোঝা গেছে? সো দেখেন এখানে কিছু লাইন লেখা আছে যে রোজ columns access control list. So column এ বেসিক্যালি কি আছে, access control list ACL for an object represent object. So দেখেন এই যে কলাম বরাবর access control list, যে ফাইল 1 এর ভিতরে কি কি access control গুলো আছে সেটা দেখা যাচ্ছে। আর রোজ দিয়ে কি করা হচ্ছে, ক্যাপাবিলিটি লিস্ট, যে কোন ডোমেইনের কোন কতটুকু ক্যাপাসিটি আছে। যে ডোমেইন 1 এর জন্য শুধুমাত্র ফাইল 1 এবং ফাইল থেকে রিড করার ক্যাপাসিটি আছে, আর কোনো ক্যাপাসিটি নেই। ফাইল 2 তেও ডোমেইন 1 কিছু করতে পারে না, প্রিন্টারও ডোমেইন 1 কিছু করতে পারে না। ডোমেইন 2 এর ক্ষেত্রে ফাইল 1, ফাইল 2, ফাইল 3 কোনো কিছুতে কিছু করা যায় না, শুধু প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারে। এন্ড রেস্ট অফ দা থিং আমি অলরেডি বলে ফেলছি। সো এই জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস অর নো? আচ্ছা, এটা Yes, sir. ক্লিয়ার হওয়া উচিত। সো ইউজ অফ অ্যাক্সেস ম্যাট্রিক্স, সো বেসিক্যালি এখানে ওই যেটা যেটা আমি কথা বলতেছিলাম, সো এখানে আসলে ওই জিনিসগুলো একটু জাস্ট ভেঙে চুরে লেখা আছে। সো মেকানিজম আমি যদি আগে একটু এটা বলি, সো অ্যাক্সেস ম্যাট্রিক ডিজাইন এই দুইটা পয়েন্ট আগে একটু কথা বলে নি, যেহেতু এই পয়েন্টগুলো একটু আগেও আসছিল। সো অ্যাক্সেস ম্যাট্রিক ডিজাইন সেপারেটস মেকানিজম ফ্রম পলিসি। So mechanism key operating system provides access matrix plus access matrix rules if ensures that the matrix is only manipulated by authorized agents and that rules are strict enforced. So mechanism এর কথা আমি একটু আগে বলছিলাম যে যেই টেকনিক গুলো ফলো করে হইতেছে আমি পার্টিকুলার পলিসিকে ইমপ্লিমেন্ট করি। সো ওই অ্যাক্সেস ম্যাট্রিক্সটার দিকে তাকাইলে আমি আসলে ওই পলিসির ইমপ্লিমেন্টেশন পাই। ধরেন আমি বললাম যে ডোমেইন 1 এমন ভাবে ডিজাইন করব, আমরা একটা পলিসি বানাচ্ছি, পলিসির অ্যাসপেক্টে যদি কথাটা বলি, যে ডোমেইন 1 কে আমরা এমন ভাবে ডিজাইন করব যেখানে ডোমেইন 1 শুধু ফাইল 1 আর ফাইল 3 কে রিড করতে পারে। এটা হচ্ছে আমার পলিসি, আমি বলছি। বাট এটা আসলে কিভাবে জিনিসটা, মেকানিজমটা কিভাবে হবে সেটা আমরা যে কোথায় দেখতে পারতেছি, এই যে মেকানিজমে কি বলছে, অ্যাক্সেস ম্যাট্রিক্স দিতেছে। সো মেকানিজম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা অ্যাক্সেস ম্যাট্রিক্সের সহায়তা নিচ্ছি, যে আচ্ছা এই টেকনিকে তাহলে আমরা ফাইল 1 এর মধ্যে শুধুমাত্র ডোমেইন 1 কে রিড করতে দিচ্ছি, আবার ফাইল 1 এর মধ্যে দেখেন ডোমেইন 4 কে রিড রাইট দুটেই করতে দেওয়া হয়েছে। সো আমরা একটা পার্টিকুলার মেকানিজমের থ্রুতে আমরা আমাদের ডিজায়ার্ড পলিসিগুলোকে অ্যাচিভ করতেছি। ঠিক আছে? আচ্ছা, সো এরপরে কি আছে, ইফ এ প্রসেস, আমি যদি এবার উপরের পার্টটা নিয়ে একটু কথা বলি, উপরের পার্টটাতে কি আছে, basically if a process in domain di tries to do operation an object oj, then op must be in access matrix. So এই লাইনটাতে কি বুঝাইতেছে, এটা কারো কোনো আইডিয়া আছে? হ্যালো, এই প্রথম পয়েন্টে কি বুঝাচ্ছে, ইফ এ প্রসেস ইন এ ডোমেইন, একটা প্রসেস আসছে ধরেন এই ডোমেইনে, ঠিক আছে, একটা পার্টিকুলার প্রসেস আসছে, পয়েন্টটা বুঝেন, একটা পার্টিকুলার প্রসেস আসছে এই ডোমেইনে, প্রসেস পিওন আসছে এই ডোমেইনে অ্যাক্সেস করতে বা এই ডোমেইনটাকে ইউটিলাইজ করতে, ট্রাইস টু ডু ওপি অন অ্যান ওজে অবজেক্ট, দেন ওপি মাস্ট বি ইন দ্য অ্যাক্সেস ম্যাট্রিক্স। তার মানে এটা কি বুঝাচ্ছে বলেন তো? বেসিক্যালি যেটা বুঝাচ্ছে যে সে যখন নাকি একটা প্রসেস ডোমেইনে আসছে অ্যাক্সেস করতে, তার মানে আমি যদি এইখানে ধরেন ফাইল 1 এর আমার প্রসেসের যদি টার্গেট হয় যে ফাইল 1 এ সে রিড করবে, তার মানে তাকে আসলে তার সে যে ডোমেইন আসে সেই ডোমেইনের মধ্যে আসলে ফাইল 1 এর অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। সো বেসিক্যালি দেখেন ডোমেইন 1 এ কিন্তু রিড করার অ্যাক্সেসিবিলিটি দেওয়া আছে। সো প্রসেস 1 যদি চায় যে সে রিড করবে, তার মানে প্রসেস 1 যদি চায় ফাইল 1 কে রিড করবে, তার মানে সে ডোমেইন 1 এর ভিতরে যেহেতু ফাইল 1 এর রিডের ক্যাপাসিটি দেওয়া আছে, তার মানে তাকে সেই অ্যালোকেশনটুকু বা সেই অ্যাক্সেসটুকু দেওয়া হচ্ছে। এই জিনিসটা বেসিক্যালি দেখাইছে। সো ইউজার হু ক্রিয়েটস অবজেক্ট ক্যান ডিফাইন অ্যাক্সেস কলাম ফর দ্যাট অবজেক্ট। সো যে ইউজার হচ্ছে অবজেক্টগুলো, যেই ইউজার হচ্ছে অবজেক্টগুলোকে ক্রিয়েট করবে, সেই আসলে ডিফাইন করতে পারবে যে এই অবজেক্টগুলোকে আসলে কি পরিমাণে অ্যাক্সেস দেওয়া হবে পার্টিকুলার ডোমেইনে। ক্যান বি এক্সপেন্ডেড টু ডাইনামিক প্রোটেকশন, যে প্রোটেকশন লেভেল আমরা সুইচ করতে পারি। অপারেশন টু অ্যাড ডিলেট অ্যাক্সেস রাইট। সো এখানে কিছু পয়েন্ট বলা আছে, যে কি বলতেছে, ইউজার ধরেন আপনার অবজেক্টগুলোকে ক্রিয়েট করতেছে, ধরেন কেউ কোন একটা ইউজার ফাইল 1, ফাইল 2, ফাইল 3, ফাইল 4 ক্রিয়েট করতেছেন, ধরেন আপনি ক্রিয়েট করতেছেন। সো আপনি আসলে ওই কলামের ভিতরে, যেহেতু এক একটা ফাইল এক একটা সফটওয়্যার অবজেক্ট, সো আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে অ্যাক্সেস
মডিফিকেশন দিতে পারেন, যে ধরেন ফাইল 1 কে আপনি শুধু রিড অ্যাক্সেস দিলেন, ফাইল 2 কে আপনি রিড রাইট দুইটাই দিলেন, ফাইল 3 কে আপনি রিড রাইট এক্সিকিউট সব দিলেন, বাট ফাইল 4 কে কোনো কিছুই দিলেন না, ঠিক আছে? সো আপনি বেসিক্যালি ওই যেই আপনি যেহেতু অবজেক্ট বা ফাইল ক্রিয়েট করতেছেন, আপনি ওই পার্টিকুলার ফাইলের অ্যাক্সেস কলামের কি ধরনের অ্যাক্সেসিবিলিটি থাকবে সেটাও ডিফাইন করতে পারেন। ক্যান বি এক্সপ্যান্ডেড টু ডু ডাইনামিক প্রোটেকশন। সো ধরেন ডাইনামিক প্রোটেকশন বলতে কি বোঝাচ্ছে, ধরেন হইতেছে আপনি হইতেছে ডোমেইন সুইচ করতেছেন, যে ডোমেইন 1 থেকে আরেকটা ডোমেইনে যাচ্ছে, ধরেন যে এই ফাইলটা হয়তো অন্য আরেকটা ডোমেইনে হয়তো শুধু এই ধরেন D1 এ শুধু এই কয়টা আছে, লেটস সে অ্যাক্সেসিবিলিটি আছে, রিড রাইট এক্সিকিউট, বাট D2 তে যা হয়তো এটা এখানে শুধুমাত্র রাইটের এক্সিকিউশন থাকতে পারে, আর বাকিগুলাতে কিছুই থাকলো না। সো এভাবে করে আপনি ডাইনামিক প্রোটেকশন সিস্টেমও দিতে পারেন। অপারেশন টু অ্যাড ডিলিট অ্যাক্সেস রাইট। সো আপনি ইউজার যে নাকি একটা ফাইল বা একটা অবজেক্ট ক্রিয়েট করে, তার হইতেছে বেসিক্যালি ওইখানে অ্যাড অথবা ডিলিট করার অ্যাক্সেস রাইটটা থাকে। সো স্পেশাল অ্যাক্সেস রাইট গুলো কি, যার কাছে থাকে ওনার অফ দ্য অবজেক্ট কপি ওপি ফ্রম ওআই টু ওজে, মানে এক ডিরেকশন থেকে আরেকটা ডিরেকশনে ফাইল কপি করে। এগুলো আমরা আরেকটু দেখবো সামনে, যখন দেখবো যে এই ডিটেইলসগুলো কি ইনফরমেশন ক্যারি করে, এগুলোর প্রত্যেকটার মিনিং আছে, যে কন্ট্রোল দিয়ে হইতেছে যে আমরা কি করি, ট্রান্সফার দিয়ে কি করি, এগুলোর জন্য কিছু ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রাম গুলো দেখলে আমরা বেসিক্যালি বুঝতে পারি। সো লাস্টে এই ডায়াগ্রামটা আমি আজকে দিয়ে এটা দিয়ে শেষ করব। সো অ্যাক্সেস ম্যাট্রিক্স উইথ ডোমেইন অ্যাজ এ অবজেক্ট। সো এতক্ষণ পর্যন্ত আপনারা যদি খেয়াল করেন যে ডোমেইন আলাদা ছিল, অবজেক্ট আলাদা ছিল, ডোমেইনের মতো ছিল, এখানে দেখেন অবজেক্ট গুলো এখানে আলাদা ছিল, অবজেক্ট হয়তো হার্ডওয়্যার অথবা সফটওয়্যার, ঠিক আছে? বাট এইবার যেটা করা হয়েছে অ্যাক্সেস ম্যাট্রিক্সে, ডোমেইনকেও অবজেক্টের মতো এখানে কলামে নিয়ে আসা হয়েছে। দেখেন ডোমেইন 1, ডোমেইন 2, ডোমেইন 3, ডোমেইন 4, ঠিক আছে? তো দেখেন এই পোরশনটুকু এইখানে আমি যদি এই লাল দাগ দিয়ে এখানে পোরশনটা ডিভাইড করি, এই পোরশনটুকু আগের মতোই আছে, ঠিক আছে? এই পোরশনটুকু আগের মতোই আছে। নতুন করে অ্যাড করা কি হয়েছে, ডোমেইন 1, ডোমেইন 3, ডোমেইন 4, এই কয়েকটা হইতেছে অবজেক্টের মতো এখানে নতুন করে দেওয়া হয়েছে। সো এখানে কি করা হয়েছে, সুইচ নামে একটা ইনস্ট্রাকশন আছে। কি বলছে, ডোমেইন সুইচ ফ্রম DI টু DJ ইজ পসিবল, মানে একটা ডোমেইন D1 থেকে আপনি অন্য একটা ডোমেইন লেটস সে D2 তে সুইচ করতে পারবেন, সেটা শুধুমাত্র পসিবল হবে যদি সুইচ, এই যে সুইচ নামে যে ইয়েটা আছে, ইনস্ট্রাকশনটা আছে, এটা আপনার অ্যাক্সেস ম্যাট্রিক্সের IJ কলামে প্রেজেন্ট থাকে। সো D1 নামে যে কলামটা আছে, D1 নামে যে ডোমেইনটা আছে, সেটা কি করতেছে, ফাইল 1 এ রিড করতে পারে, ফাইল 3 তেও রিড করতে পারে, এবং সে যখন এখানে ডানে আরো গেল, সে দেখলো কি ডোমেইন 2 তে সুইচ করতে পারে। সো আমি D1 থেকে ডোমেইন সুইচ করে D2 তে চলে যেতে পারি। সো D2 তে আসলাম, D2 তে এসে আমি কি করতে পারি, D2 তে এসে দেখলাম যে লেজার দিয়ে প্রিন্ট করতে পারি, এবং D2 থেকে D3 বা D4 এ কি করতে পারি, যেতে পারি। সো D2 থেকে লেটস আমি ধরলাম D4 এ চলে গেলাম। সো D4 এ চলে আসলাম, D4 এ আসার পরে দেখলাম ফাইল 1 রিড রাইট করা যায়, আমি এখানে দেখতেছি। তারপরে দেখলাম ফাইল 3 কেও রিড রাইট করা যায়। দেন আমি কি দেখলাম, D4 থেকে সুইচ করা যায় কোথায়, D4 থেকে সুইচ করা যায় ডোমেইন 1 এ, যে দেখেন ডোমেইন 1 এ সুইচ করা যায়। সো আবার আমি ডোমেইন 1 এ যেতে পারি। সো এইভাবে আমি বিভিন্ন ভাবে কি করতে পারি, বিভিন্ন জায়গায় ডোমেইনও সুইচ করতে পারি। সো আমাকে এখন ডোমেইন সুইচ করার প্রিভিলেজটাও দেওয়া হয়েছে সুইচিং ডোমেইনের থ্রুতে। সো এই ছিল আমাদের মোটামুটি আপ আনটিল দিস ডিসকাশন। সো এ পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলেন, বাকিটা আমরা নেক্সট দিন ডিসকাস করব ইনশাআল্লাহ ইন দা ক্লাস। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি